আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা বেসিক্যালি হচ্ছে স্পোর্টস ইনজুরি, কমন কিছু স্পোর্টস ইনজুরি, তার প্রিভেনশন, কিছু ফার্স্ট এড এবং কিভাবে এমার্জেন্সি টাইমে স্পোর্টস ফিল্ড থেকে স্টুডেন্ট মানে প্লেয়ারদেরকে সেভ করা যায়, সেই বিষয়ে আমরা কিছু আলোচনা করব। আমাদের টাইম মানে টপিকটা খুবই বড়, সেই তুলনায় আমাদের টাইম নিতান্তই কম, তো সেই জন্যে আমরা এবার শুরু করছি। আমি এখন স্ক্রিনটা প্রেজেন্ট করব, তো একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আসবে, যেটা পরপর আপনারা দেখতে পাবেন এবং তার সাথে সাথে আমি ডিসকাস করতে থাকব। কারোর যদি কোনো রকম কোনো জায়গায় অসুবিধা হয় তো সেই জায়গায় দাঁড় করিয়ে আমাকে জিজ্ঞেস করতে পারেন, বা আর একটা জিনিস করা যেতে পারে যে আমার এন্টায়ার প্রেজেন্টেশনটার পর একদম লাস্টে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো করতে পারি। তো আমাদের নর্মাল যেরকম আমরা দেখি যে পেশেন্ট, ডাক্তার এবং রিকভারি বা ফিজিওথেরাপিস্ট, এই যে টিমটা যেরকমভাবে কাজ করে, সেটা হচ্ছে প্রথমে পেশেন্ট যায় ফিজিশিয়ানের কাছে। ফিজিশিয়ান ইদার ফিজিওথেরাপিস্ট কিংবা পোডিয়াট্রিস্ট কিংবা অন্য কোনো স্পেসিফিক ডাক্তারের কাছে তাদেরকে রেফার করে এবং সেই অনুযায়ী তারপর তার ট্রিটমেন্ট হয়। ওয়্যারঅ্যাজ যেটা স্পোর্টস মেডিসিন, সেখানে আমাদের কিন্তু এই ব্যাপারটা একটু অন্য রকম। প্রত্যেকটাই ডিপেন্ড করে অ্যাথলেট বা যিনি কোচ আছেন বা যিনি ট্রেনার আছেন তার আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর, এবং তিনি ডাইরেক্ট হয় ফিজিওথেরাপিস্টকে রেফার করেন বা ফিজিশিয়ানকে রেফার করেন বা ডায়েটিশিয়ান, সাইকোলজিস্ট বা পোডিয়াট্রিস্ট বা ম্যাসেজ থেরাপিস্ট এরমভাবে রেফার করে থাকেন। তো অন্যান্য জায়গায় যেরকম আমরা নর্মাল যখন অসুস্থ হই তখন যখন আমরা নর্মাল ফিজিশিয়ানের কাছে যাই, বা প্রথমে বলতে পারেন আমরা এমবিবিএস ডাক্তার বা এমডি ডাক্তারের কাছে যাই, তারপর হয় এমএস কিংবা ডেন্টাল প্রবলেম হলে ডেন্টাল, কোমর ব্যথা, গায়ে ব্যথা, কোথাও ব্যথার প্রবলেম হলে হয় অর্থোপেডিক বা ফিজিওথেরাপিস্টের কাছে আমরা যাই। তো স্পোর্টস মেডিসিনে এই ব্যাপারটা একটু ডিফারেন্ট। আমরা একটা স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে স্পোর্টস ইনজুরির মধ্যে বেশিরভাগ ইনজুরি হয় হচ্ছে স্ট্রেন আর স্প্রেন, যেটা আমাদের সাধারণত ফিজিওথেরাপিতে খুব ভালোভাবে ট্রিটমেন্ট করা হয়। তারপরে নেক্সট হয় হচ্ছে ফ্র্যাকচার, হ্যাঁ, যেগুলো আমাদের ডাইরেক্ট কন্ট্যাক্ট গেম আছে, সেই গেমগুলোতে দেখা যায় প্রচণ্ড অনেক রকমভাবে ফ্র্যাকচার হয়। এবার ডিপেন্ড করে যে কোন গেমের মধ্যে সে আছে তার উপর সেটা ডিপেন্ড করে। তাছাড়া হয় কনটিউশন হয় এবং নানান অন্য রকম জিনিস মানে ইনজুরি আমাদের হতে পারে। এবং আমাদের শরীরের মধ্যে কন্ট্যাক্ট গেমে সাধারণত 14% আমাদের হেড, নেক এবং মুখ, এই জায়গাগুলো বেশি ইনজিওর্ড হওয়ার প্রবণতা থাকে। আর কন্ট্যাক্ট গেমে সাধারণত ফুটবল এবং বাস্কেটবল বা রাগবি এই ধরনের খেলাতে অ্যাঙ্কেল, নি এই সমস্ত ইনজিওর হওয়ার প্রচণ্ড চান্স থাকে। তো যদি আমরা পার্সেন্টেজ ওয়াইজ দেখি যে আমাদের কোন জায়গাগুলো কত, শরীরের কোন জায়গাগুলো কতভাবে ইনজিওর্ড হতে পারে, সেখানে দেখা যাবে যে হেড 14%, ফেসে 7%, ফিঙ্গার্স বা রিস্ট যেখানে আমরা কন্ট্যাক্ট গেম খেলি বা গোলকিপারে বা ক্রিকেটে, হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে 12% রিস্ক থাকে ফিঙ্গার ইনজুরি হওয়ার। তারপরে থাকে নি ইনজুরি হওয়ার পার্সেন্টেজ থাকে 9%, আর অ্যাঙ্কেল ইনজুরি হওয়ার পার্সেন্টেজ থাকে 15%। আমরা জেনারেলি স্পোর্টস ইনজুরিকে কীভাবে ক্লাসিফাই করতে পারি? স্পোর্টস ইনজুরি, কেউ বোধহয় অ্যাড হয়েছেন, এসেছেন, আমি তাকে একটু অ্যাড করে নিই। ওকে, স্পোর্টস ইনজুরি
মেনলি আমরা দুটো ভাগে ভাগ করি। স্পোর্টস ইনজুরি নানান রকম টাইপে ভাগ করা যায়, যেটা আমরা পরবর্তীকালেও আলোচনা করব। মেনলি একটা হচ্ছে অ্যাকিউট ইনজুরি আর একটা হচ্ছে ওভার ইউজ ইনজুরি। এবার অ্যাকিউট ইনজুরি যেগুলো সাধারণত বোনের ক্ষেত্রে ফ্র্যাকচার বা পেরিঅস্টিয়াল কনটিউশন, আবার কেউ এন্ট্রি করছেন, আর্টিকুলার কার্টিলেজের ক্ষেত্রে অস্টিওকন্ড্রাল বা কন্ড্রাল ফ্র্যাকচারস বা মাইনার অস্টিওকন্ড্রাল ইনজুরি এইসব হয়। জয়েন্টে ডিসলোকেশন হতে পারে, সাবলাক্সেশন হতে পারে, লিগামেন্টে স্প্রেন হয়, মাসেলে স্ট্রেন হয়, যেগুলো খুব কমন, আমরা আগের স্লাইডেই দেখলাম। তাছাড়া কনটিউশন হতে পারে, ক্র্যাম্প হতে পারে, এবং টেন্ডন সাধারণত টিয়ার হতে পারে, সেই টিয়ার কমপ্লিট টিয়ার হতে পারে, সেই টিয়ার আবার পার্সিয়াল টিয়ার হতে পারে। বার্সা আমাদের হচ্ছে মানে শক অ্যাবজর্বিং জিনিস বলতে পারেন, যেটা আমাদের অনেক জয়েন্টে থাকে, মানে শরীরের অনেক জয়েন্টে থাকে, মানে আমাদের মুভমেন্টটাকে শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে বার্সা। তো সেখানে বারবার মানে ঘষা খাওয়ার ফলে বা বারবার রিপিটেড ইনজুরি হওয়ার ফলে সেখানে বার্সাইটিস হতে পারে। নার্ভ ড্যামেজ হতে পারে, স্কিন ড্যামেজ হতে পারে। আর ওভার ইউজ ইনজুরির মধ্যে স্ট্রেস ফ্র্যাকচার, হ্যাঁ, তারপর কন্ড্রোপ্যাথি, সাইনোভাইটিস, অস্টিও আর্থারাইটিস, যেটা অবশ্য আবার লেটার এজে দেখা যায়, খুব আর্লি স্টেজে অস্টিও আর্থারাইটিস দেখা যায় না প্লেয়ারদের মধ্যে। লিগামেন্টে ইনফ্লেমেশন হতে পারে। ওভার ইউজের জন্য মাসেল কম্পার্টমেন্ট সিন্ড্রোম হতে পারে। ডোমস হতে পারে, যেটাকে ডিলেড অনসেট অফ মাসেল সোরনেস বলি। আর টিস্যু থিকেনিং বা ফাইব্রোসিস হতে পারে। টেন্ডানোপ্যাথি হতে পারে, বার্সাইটিস হতে পারে, এনট্র্যাপমেন্ট হতে পারে, নার্ভ ইনজুরি হতে পারে, এবং নিউরাল টেনশন ডেভেলপ করতে পারে। স্কিনে ব্লিস্টার বা ক্যালাস ফর্মেশন হতে পারে। তো আমরা মেনলি ক্লাসিফিকেশনের দিক থেকে একটা পোর্শন আমরা পাই অ্যাকিউট ইনজুরি, আর একটা হচ্ছে ওভার ইউজ ইনজুরি। এবং পেনটা আমাদের প্রথম একটা জিনিস যেটা আমাদের জানান দেয় যে আমাদের কোথাও কোনো প্রবলেম আছে কি না। তো পেন আমাদের কোথায় কোথায় হয়? পেন হয় আমাদের জয়েন্টে, সেখানে রিসেপ্টর থাকে জয়েন্ট বা লিগামেন্টে। মাসেলে হতে পারে, যেখানে মাসেলের সাথে টেন্ডন এবং ফেসিয়া থাকে, মাসেলের ওপর ফেসিয়া থাকে, একটা আস্তরণ। আর হতে পারে নিউরাল স্ট্রাকচারে, মানে নার্ভ এরিয়াতে, বা কোনো নার্ভ ড্যামেজ হলো, কোনো ডাইরেক্ট হেড টু হেড কলিশন হলো বা কনটিউশন হলো, সেখানে হয়তো নার্ভ ড্যামেজ হচ্ছে, সেক্ষেত্রে পেন হতে পারে। তো পেন হওয়ার সোর্স হচ্ছে এই মেনলি তিনটে: জয়েন্ট, মাসেল আর নার্ভ। পেনের ক্যাটাগরিটা, মানে আমরা ধরুন বাইরে থেকে যখন ফিল্ডে থাকছি, অন ফিল্ডে থাকছি, তখন আমরা হয়তো সবসময় বুঝতে পারি না যে পেনটা কী কারণে হচ্ছে, কিন্তু পেনের নেচারটা দেখে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে সেটা কোন স্ট্রাকচার থেকে আসছে। পেনটা যদি সোমাটিক হয়, মানে মাসকুলোস্কেলেটাল স্ট্রাকচার থেকে আসে, সেটা কিন্তু যেই এরিয়াতে ইনজুরি হয়েছে সেই এরিয়াতে পেন হবে, সেটা রেডিয়েট করবে না। আবার যদি রেডিয়েট করে, সেটা জানতে হবে যে কোনো নার্ভ ড্যামেজ হচ্ছে। সেহেতু লোকালাইজ পেন হলে সাধারণত আমরা জানি যে বুঝতে পারি হয় ফ্র্যাকচার থেকে হচ্ছে বা মাসেল স্ট্রাকচার থেকে হচ্ছে, মানে বোন এবং মাসেল এই যে কোনো অরিজিন থেকে হলে সেটা সাধারণত লোকালাইজ পেন হয়। আর রেডিকুলার পেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রেডিকুলার পেন বেশিরভাগ সময় নার্ভ থেকেই হয়। আর যখন হেড ইনজুরি হয়, মানে মাথাতে যখন কোনো আঘাত লাগে, সেক্ষেত্রে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের জন্য পেন হয়। তো সেটা খুব ইনর্মাস পেন হয়, সেইটা অন্যান্য পেনের থেকে ক্যাটাগরাইজ করা যায় বা ডিফারেন্সিয়েট করা যায়। আর একটা পেন হয় যেটা হচ্ছে ভিসেরাল পেন, কখনো ইন্টারনাল অর্গান থেকে বা অ্যাবডোমিনাল কোনো স্ট্রাকচার যদি আঘাত পেল,
ফুটবল খেলার জন্যে বা ক্রিকেট খেলবার জন্যে, সেক্ষেত্রে ভিসেরাল পেন হতে পারে। এবার আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনফিল্ড এমার্জেন্সির কথা ছেড়ে দিলেও আমাদের নর্মালি যখন প্লেয়াররা এমনি ট্রেনিং সেশনে আছে, তখন যদি কোনো রকম অসুস্থতা হয় বা এমনি নর্মাল গেমের মধ্যে কোনো ইনজুরি, কন্ট্যাক্ট ইনজুরি ছাড়া কোনো রকম যদি তাদের অসুস্থতা হয়, সেটা দেখতে হবে যে সেটা আদৌ স্পোর্টস মেডিসিনের মধ্যে, না সেটা তার প্রি এক্সিস্টিং কোনো প্রবলেম আছে, মানে তার আগে থেকেই হয়তো কোনো রোগ আছে বা অন্য কোনো সিস্টেমিক ডিসঅর্ডার হচ্ছে, যেটার জন্য হয়তো দেখা যাচ্ছে তার ব্যথা হচ্ছে। তো এই সিস্টেমিক ডিসঅর্ডারগুলো জেনারেলি বোন এবং সফট টিস্যু টিউমার থেকে হতে পারে, বা কোনো রিউমাটোলজিক্যাল যদি কন্ডিশন থাকে, কার যদি রিউমাটয়েড আর্থারাইটিস থাকে, ধরা না পড়ে হয়তো প্রথমে, কিন্তু দেখা গেল তার ইনরমাস পেন হচ্ছে, সেক্ষেত্রে কিছু ব্লাড টেস্ট করলে বা কোনো রকম অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করলে হয়তো আমরা সেই জিনিসটা জানতে পারবো। তো সিস্টেমিক এই যে চার্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই চার্টটা কিন্তু আমাদের ডিফারেন্সিয়েট করে দিচ্ছে যে কোনগুলো স্পোর্টস ইনজুরির মধ্যে সিস্টেমিক ডিসঅর্ডারের মধ্যে হচ্ছে আর কোনগুলো স্পোর্টস মেডিসিনের ডাইরেক্ট আওতায় আসছে। আচ্ছা, এর মধ্যে বোন এবং সফট টিস্যু টিউমার যেমন থাকতে পারে, রিউমাটোলজিক্যাল কন্ডিশন থাকতে পারে, মাসেলের ডিসঅর্ডার থাকতে পারে, এন্ডোক্রাইন ডিসঅর্ডার থাকতে পারে, জেনেটিক বা ভাস্কুলার ডিসঅর্ডার থাকতে পারে, এবং অন্যান্য আরও নানান রকম ইনফেকশন থেকে শুরু করে এবং রিজনাল পেন সিনড্রোম থাকতে পারে। তো এই যে চার্টটা আছে, এর মধ্যে যা যা ডিজিজ আমরা দেখতে পাচ্ছি, এগুলোর ডিটেলসে আর আজকে যাব না, কারণ আমাদের সময় খুবই অল্প। তো এইগুলো যদি থাকে, এই কারণেও কিন্তু অনেক সময় পেন হয়, যেটা আমরা স্পোর্টস মেডিসিন রিলেটেড টপিকের সঙ্গে মিসলিড করে ফেলতে পারি। আপনারা নিশ্চয়ই জানেন যে স্পোর্টস বায়োমেকানিক্স একটা খুব ভাইটাল পার্ট প্লে করে, যেখানে যেই সাবজেক্টটা বায়োমেকানিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে স্পোর্টস ফিল্ডে তারা হেল্প করে যে কিভাবে স্পোর্টস পারফরমেন্স বাড়ানো যায়, বা একজন রানার কী অ্যাঙ্গেলে তার ছুটলে বা কী অ্যাঙ্গেলে টেক অফ করলে এবং মিড সুইং করলে তার অ্যাক্সিলারেশন বেশি হবে বা তার রেজাল্ট বেটার হবে, সেগুলো কিন্তু বায়োমেকানিক্স ঠিক করে। তো আমাদের এরকম কিছু কিছু টেকনিক আছে, ফল্টি টেকনিক আছে, যেগুলো আমরা করলে, মানে প্লেয়াররা যেই ফল্টি টেকনিকগুলো করলে তাদের কিন্তু পেন বা ইনজুরি হবেই হবে। তো একজন যে প্লেয়ার যিনি ফুটবল খেলছেন বা ক্রিকেট খেলছেন বা সুইমার বা বক্সিং করছেন, তাদেরকে কিন্তু নর্মাল বায়োমেকানিক্সটা জানতে হবে যে কোন পজিশানে বা কোন পশ্চারে সে মুভমেন্টটা করলে বা খেললে তার কিন্তু কম ইনজুরি হওয়ার চান্স থাকবে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিই, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এলবো ড্রপড পুওর হিপ ড্রাইভ। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে মিডিয়াল এলবোতে পেন হয়, যেটা গলফার্স এলবো বলা হয়। আবার মানে কি, এলবো যদি আমরা প্রপার পজিশানে না রাখি, যখন ক্রিকেট খেলা হয় কিংবা টেনিস খেলা হয়, এলবোর পজিশন যদি প্রপার না থাকে, মিডিয়াল সাইডে মিডিয়াল এরিয়াতে পেন হয়, যেটাকে গলফার্স এলবো বলি। তো আবার কি হয়, টেনিস র্যাকেট, কখনো যদি আমরা টেনিস র্যাকেট যার যেরকম হাইট, তারপর যার যেরকম হাতের লম্বা, মানে হাতটা যতটা, পামটা যতটা লম্বা বা পামের ক্রিজ যতটা লম্বা, একটা মেজারমেন্ট আছে, তার থেকে ভ্যারিয়েন্ট যদি সে র্যাকেট নিয়ে খেলে, তাহলেও কিন্তু তার এই মিডিয়াল এলবো পেন হবে, যেটাকে আমরা গলফার্স এলবোও বলি। তো এই রকম বিভিন্ন রকমের ফল্টি বায়োমেকানিক্সের জন্যে নানান ধরনের ইনজুরি হতে পারে। এবার আমরা ডেসক্রাইব করব বেসিক্যালি কিছু কিছু ডিফারেন্ট টাইপের গেমে যেখানে স্পেসিফিক কিছু কিছু ইনজুরি হয়। যেমন আমরা এটা দেখেছি যে
ফুটবলে যেই ধরনের ইনজুরিগুলো হয় ক্রিকেটে হয়তো সেই ধরনের ইনজুরিগুলো হচ্ছে না, আবার ক্রিকেটে যেই ধরনের ইনজুরিগুলো হচ্ছে সেগুলো সুইমিংয়ে হচ্ছে না, বা ব্যাডমিন্টনে হচ্ছে না, বা লং টেনিসে হচ্ছে না। তো দেখে নিই আমরা ফুটবলে কি ধরনের কি কি ইনজুরি দেখতে পাবো। ফুটবলে আমরা যে কোনো ধরনের ট্রমাটিক ইনজুরি দেখতে পাই, যেহেতু এটা ডাইরেক্ট কন্ট্যাক্ট গেম, সেই জন্য যে কোনো ধরনের ট্রমা হতে পারে। তো এই ট্রমা থেকে ফ্র্যাকচার হতে পারে, এই ট্রমা থেকে স্কিন অ্যাব্রেশন হতে পারে, এবং এই ট্রমা থেকে বিভিন্ন ধরনের ইনজুরি পরবর্তীকালে রূপ নিতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে হিট ইনজুরি হতে পারে। ফুটবল ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে মেনলি খেলা হয়। তো ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে খেলার সময় দেখা যায় তাদের হিটের এনভায়রনমেন্টাল হিটের জন্য হিট ইনজুরি হতে পারে, হিট স্ট্রোক হতে পারে। তো এই ধরনের মানে ইনজুরিগুলো ফুটবল প্লেয়ারদের জন্য খুব কমন। ক্রিকেটারদের জন্যে আমরা বেসিক্যালি দেখেছি যে অ্যাক্রোমিওক্ল্যাভিকুলার জয়েন্ট, যেই জয়েন্টটা আমাদের এইখানে থাকে, এই শোল্ডারের কাছে থাকে, অ্যাক্রোমিওক্ল্যাভিকুলার জয়েন্ট, ক্ল্যাভিকেল এবং শোল্ডারের সাথে যেই জয়েন্টটা যোগ হয় এইখানটাতে, সেই জয়েন্টটা অনেক সময় ইনজিওর হতে পারে। বাইসেপ টেন্ডানাইটিস হতে পারে ওভার ইউজের জন্যে, বা ভারী ব্যাট ইউজ করবার জন্যে। আচ্ছা, ডিস্ক বাল্জ হতে পারে, যেটা আমরা প্রোলাপস ডিস্ক বলি, কোমরে ব্যথার জন্য অনেক সময় যেটা আমাদের হয়ে থাকে। নি বার্সাইটিস হতে পারে, হাঁটুতে প্রবলেম। নি বার্সাইটিস মানে হাঁটুতে আমাদের যেই বার্সা থাকে সেই বার্সা ইনফ্লেমড হয়ে ব্যথা হতে পারে। অ্যাকিলিস টেন্ডন, যেটা আমাদের পায়ের পেছন দিকে থাকে, আমরা সবাই জানি অ্যাকিলিস টেন্ডন র্যাপচার হতে পারে। সাধারণত দেখা যায় বোলারদের ক্ষেত্রে অ্যাকিলিস টেন্ডন র্যাপচার হয়। এক্ষেত্রে বোলারদের লোয়ার লিম্ব মাসেলের প্রচণ্ডভাবে স্ট্রেনদেনিং, আইসোমেট্রিক এবং আইসোটোনিক এক্সারসাইজ করতে হয়, যাতে অ্যাকিলিস টেন্ডন। হ্যাঁ হ্যাঁ, it is visible, I think. Are you able to see? Now able to see? PowerPoint is not. Okay. You just pin to top. Those who are not able to see, just pin to top. Now you can see. আচ্ছা, দেখছি আমি। এবার দেখতে পাওয়া যাচ্ছে? এবার ঠিক আছে তো? ক্লিয়ার? ওকে। তো আমরা যেখানে ছিলাম, যে ক্রিকেটের কিছু কিছু কমন ইনজুরি আমরা আলোচনা করছিলাম। আমরা অ্যাক্রোমিওক্ল্যাভিকুলার জয়েন্ট ইনজুরি বললাম, বাইসেপ টেন্ডানাইটিস, ডিস্ক বাল্জ, নি বার্সাইটিস, অ্যাকিলিস টেন্ডনোপ্যাথি বললাম, এবং শোল্ডারের প্রবলেম হতে পারে। শোল্ডারে বার্সা ইনফ্লেমড হতে পারে, বা সেখান থেকে পেন আসতে পারে। কাপ মাসেল টিয়ার হতে পারে, কন্ড্রোম্যালেসিয়া প্যাটেলা হতে পারে, বা ক্রুকড থাই হতে পারে, ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ হতে পারে, শোল্ডার ডিসলোকেশন হতে পারে, ডিলেড অনসেট অফ মাসেল সোরনেস, যেটা আমরা সাধারণত দেখতে পাই ল্যাকটিক অ্যাসিড ফর্মেশনের জন্য হয় অনেক দিন বাদে। সাধারণত আমরা যদি খেলার মাঠে ফেরত যাই, বা নর্মাল যেই শিডিউলে কেউ ট্রেনিং করে সেই শিডিউল থেকে যদি তার এক্সেসিভ ট্রেনিং লোড চড়ে, বা প্রপার গাইডেন্স ছাড়া বা প্রপার ওয়ার্ম আপ ছাড়া যদি
এক্সেসিভ লোড ইনক্রিজ হয়, তখন দেখা যায় ডিলেড অনসেট অফ মাসেল সোরনেস বা ডোমস হয়। এসিএল ইনজুরি হতে পারে, এসিএল একটা অ্যান্টেরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট যেটা নি জয়েন্টে থাকে, তার ইনজুরি হতে পারে। অ্যাডাক্টার টেন্ডনেপ্যাথি হতে পারে, অ্যান্টেরিয়ার অ্যাঙ্কেল ইমপিঞ্জমেন্ট হতে পারে। যারা বোলার তাদের সাধারণত অ্যান্টেরিয়ার অ্যাঙ্কেল ইমপিঞ্জমেন্ট দেখা যায়, এবং সর্বোপরি লো ব্যাক পেন হতে পারে। লো ব্যাক পেন সবথেকে বেশি কমপ্লেন আমরা দেখেছি উইকেট কিপার এবং বোলারদের হয়। নেক্সট, কিছু বাস্কেটবলে চেঞ্জ হয়েছে, এবার দেখতে পাচ্ছেন বাস্কেটবলের ইয়েটা দেখতে পাচ্ছেন? ওকে ওকে ওকে, আচ্ছা ওখানে ইয়েস 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 বলুন। হ্যাঁ হ্যাঁ, প্রথমেরটা ফুটবল ছিল, তারপরে তখন বোধহয় ফুটবলটা, এবার দেখতে পাচ্ছেন? এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তখন বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছিলো, স্ক্রিন প্রেজেন্টটা হচ্ছিল না। এইটা ক্রিকেট। এবার আমরা বাস্কেটবল। হ্যাঁ, না এখানে আমরা খুব কমন ইনজুরিগুলোই তুলে ধরেছি যেগুলো সাধারণত হয়, কারণ বডি কন্ট্যাক্ট গেমে এসিএল টিয়ারও হতে পারে, যেটা আমরা ক্রিকেটে দেখতে পাচ্ছি, আবার ডিলেড অনসেট অফ মাসেল সোরনেসও হতে পারে, লো ব্যাক পেন সাধারণত হয় না, নি বার্সাইটিস হতে পারে। তো আমরা খুবই কমন যেগুলো, যে কোনো ধরনের ইনজুরি হয় কিন্তু তার মধ্যে যেগুলো বেশি কমন সেইগুলোই আমরা এখানে আলোচনা করবার চেষ্টা করছি, মানে গেম ওয়াইজ, যাতে এখানে আমাদের আজকের মিটিংয়ে বহু ডিফারেন্ট ফিল্ড থেকে লোকেরা আছেন, যারা ফুটবলার আছেন, ক্রিকেট প্লেয়ার আছে, কিন্তু তাদের যাতে এই ব্যাপারগুলোর উপর বেশি কনসেন্ট্রেট পড়ে, সেই জন্য এরমভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে। বোঝা গেল স্যার? হ্যাঁ, তো এবার আমরা কিছু বাস্কেটবলের ইনজুরি। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? পরিষ্কার শোনা যাচ্ছে? হুম, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ, তাহলে কেটে গেলে বোধহয় ওটা নেটওয়ার্ক প্রবলেমের জন্য হচ্ছে। হ্যাঁ, কেটে গেলে ওটা নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, আমি ফুটবলের ওটা আবার আলোচনা করে দিচ্ছি। ফুটবলের আমরা পরে আরেকবার আসছি। হ্যাঁ, আবার আলোচনা করে দিচ্ছি আমি। তো হ্যাঁ, বাস্কেটবল ইনজুরির মধ্যে আমরা দেখি বেসিক্যালি অ্যাঙ্কেল স্প্রেন খুব হয়। হ্যাঁ, জ্যামড ফিঙ্গার্স হয় যখন আমাদের বাস্কেটবল যারা থ্রো করে, যারা একদম টপ এন্ডে থাকে, যারা থ্রো করে, তাদের দেখা যায় জ্যামড ফিঙ্গার হয়। তাদের ফিঙ্গারের জয়েন্টগুলো, যেগুলো এমসিপি, পিআইপি, ডিআইপি আছে, এইগুলোর মুভমেন্ট, মানে একদম আঙুলের সামনের দিকের জয়েন্টগুলোর মুভমেন্ট ভালো মতো হয় না। আচ্ছা, এবং যেহেতু বাস্কেটবলটা খুব দৌড়ে খেলতে হয়, খুব কম জায়গার মধ্যে, কখনো খুব জোরে স্প্রিন্ট টানতে হচ্ছে, কখনো মানে নিজেকে আটকাতে হচ্ছে। তো এই যে অ্যাক্সিলারেশন খুব কম এরিয়ার মধ্যে এবং সঙ্গে সঙ্গে ব্রেক করে দাঁড়ানো বা মুভমেন্ট চেঞ্জ করা, এর জন্যে হাঁটুর ওপর ইনজুরি সবথেকে বেশি হয়। এবং হাঁটুর ওপর ইনজুরি হওয়ার সাথে সাথে থাই মাসেলের, যেটা অ্যান্টেরিয়ার কম্পার্টমেন্ট বা পস্টেরিয়ার কম্পার্টমেন্ট, মানে হ্যামস্ট্রিং এবং কোয়াড্রিসেপস, এই মাসেলগুলোর প্রচণ্ডভাবে ইনজুরি হয়। আচ্ছা, তারপরে ফেসিয়াল কাটস হয়, যেহেতু এটা ডাইরেক্ট কন্ট্যাক্ট গেম, কনটিউশনের জন্যে ফেসিয়াল কাট হয়। এবং ফুটের স্মলার জয়েন্টগুলো এবং স্মলার বোনগুলো, যেগুলো আমাদের ফুটে থাকে, মানে পায়ের পাতাতে, ট্যালার বোন,
সাবটালার বোন এবং মেটাটার্সেলস এইগুলো ফ্র্যাকচার হওয়ার প্রচণ্ডভাবে চান্স থাকে বাস্কেটবলে। এবার হকি আমাদের দেশে খুবই পপুলার এবং আমাদের দেশে জাতীয় খেলা। তো হকিতে সাধারণত দেখা যায় যে আবার যেরকম আমরা ক্রিকেটে দেখেছিলাম অ্যাক্রোমিও ক্যাভিকুলার জয়েন্ট, আমাদের প্রেজেন্টেশন দেখা যাচ্ছে না, ওকে আমি দেখছি, আবার চেক করছি। বারবার আসলে বেরিয়ে আসছে হচ্ছে বলে অনেকে অ্যাড ঢুকছে, সেই জন্য বোধহয় প্রেজেন্টেশনটা অফ হয়ে যাচ্ছে। হোপফুলি এবার প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে। তো হকিতে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট মানে শোল্ডারের ডিসলোকেশন হয়ে যাওয়ার চান্স থাকে, শোল্ডারের ইনজুরি হওয়ার চান্স থাকে, এসিএল টিয়ার হওয়ার চান্স থাকে, এবং কারণ এসিএল একটা নিয়ের একটা লিগামেন্ট। তো হকিতেও এরকম নানানভাবে খুব জোরে জোরে দৌড়ানোর সাথে সাথে পজিশান চেঞ্জ করতে হয়, এবং পজিশানটা চেঞ্জ করতে হয় কোমরটা সামনের দিকে ঝুঁকিয়ে রেখে, যেটা ফুটবলে করতে হয় না। ফুটবলেও পজিশান চেঞ্জ করতে হয়, কিন্তু ফুটবলের এই দেখুন এখনও অনেকে ঢুকছেন, সেই জন্য বারবার বেরিয়ে যেতে হচ্ছে বলে বোধহয় স্ক্রিন ইয়েটা অফ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে তো, স্ক্রিন দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে, ওকে। আচ্ছা, এর সাথে আমরা বলছিলাম যে হকি এবং ফুটবল। হকিতে কি হয়, হকিতে যখন কেউ গ্রাউন্ডে ছুটছে তাকে যখন পজিশন চেঞ্জ করতে হয় বা মানে ডান দিক বাঁ দিক সামনে পেছনে চেঞ্জ করতে হয়, ফুটবলের সঙ্গে একটা তফাৎ কি, ফুটবলে লাম্বার স্পাইন বা কোমর সোজা থাকে, কারণ ঝুঁকে ওখানে বল ধরবার কিছু থাকে না, বল স্টিকে করে নিয়ে যাওয়ার কিছু থাকে না। সেই জন্যে হকিতে যেহেতু ঝুঁকে বলটাকে এগিয়ে নিয়ে যেতে হয় হকির বলকে, তো সেক্ষেত্রে কি হয়, হাঁটুর ওপর প্রচুর প্রেসার পড়ে, যার জন্যে এমসিএল মিডিয়াল ক্রুশিয়েট লিগামেন্ট, এসিএল অ্যান্টেরিয়ার ক্রুশিয়েট লিগামেন্ট, এইসবগুলো স্প্রেন হওয়ার বা এইসবগুলো টিয়ার হওয়ার প্রচণ্ডভাবে চান্স থাকে। তার সাথে সাথে শোল্ডার ডিসলোকেশন হওয়ারও প্রচুর চান্স থাকে। ব্যাডমিন্টন এখন ভারতবর্ষে আর একটা পপুলার খেলা। তো ব্যাডমিন্টন খেলতে খেলতে কিন্তু টেনিস এলবো হতে পারে, ব্যাডমিন্টন খেলতে খেলতে কিন্তু গলফার্স এলবো হতে পারে। এবার বলি টেনিস এলবো আর গলফার্স এলবোর কনসেপ্টটা আমাদের যারা এখানে ফিজিওথেরাপিস্ট অলরেডি গ্রুপে আছেন তারা জানেন যে টেনিস এলবো আমাদের বাইরের দিকে, এলবোর বাইরের দিকে হয়, এবং গলফার্স এলবো এলবোর ভেতরের দিকে হয়, মানে যেটা আমাদের শরীরের ভেতরের দিকের সাইড। রিপিটেড স্ট্রেস ইনজুরি হতে পারে, রিস্ট টেন্ডানাইটিস হতে পারে, রিস্ট স্ট্রেন হতে পারে, কারণ রিস্টের মুভমেন্টেই বেশিরভাগ টেনিস খেলা হয়। রোটেটার কাফ টেন্ডিনোপ্যাথি হতে পারে, রোটেটার কাফ ইনজুরি হতে পারে, অ্যাঙ্কেল স্প্রেন হতে পারে, আর জাম্পার্স নি হতে পারে। এবার আসি বক্সিংয়ে। বক্সিংও এখন ভারতবর্ষের একটা খুব পপুলার গেম। বক্সিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ফেসিয়াল ইনজুরি বেশি হয়, ফেসিয়াল ইনজুরি এবং রিস্ট আর আপার লিম মানে হাতের ইনজুরি সবথেকে বেশি হয়। এর সাথে হয় আমাদের হচ্ছে শোল্ডারের ইনজুরি হতে পারে, নেক পেন হতে পারে, এবং ব্যাক পেনও অ্যাসোসিয়েটেড হতে পারে, তবে খুব একটা কমন নয়। আবার যারা একটু মিউট করবেন, কারোর বোধহয় আনমিউট করা আছে, যারা আবার লং টার্ম বক্সিং ট্র্যাকের মধ্যে থাকে তাদের আবার অ্যাকিলিস টেন্ডেনোপ্যাথি হতে পারে, অ্যাকিলিস টেন্ডন যেটা আমাদের অ্যাঙ্কেলে থাকে সেটা হতে পারে। ভলিবলে দেখা যায় যে রোটেটার কাফ মানে শোল্ডারের মধ্যে একটা রোটেটার কাফ বলে একটি জিনিস আছে, বা সেখানটাতে রোটেটার কাফ হচ্ছে, তার সাথে অ্যাডজয়নিং মাসেলস থাকে, সেই মাসেলগুলোতে টেন্ডেনাইটিস হতে পারে, মাসেলের সাথে যে টেন্ডন অ্যাটাচ থাকে সেগুলোতে টেন্ডেনাইটিস হতে পারে। ফিঙ্গার ইনজুরি হতে পারে, যেহেতু ভলিবলে দেখা যায় যে ফিঙ্গার দিয়েই মেন খেলা হয় বা রিস্ট দিয়ে জোর যায়, রিস্টের এক্সটেন্সার বা ফ্লেক্সার্স মাসেলস মানে রিস্টের সামনের এবং
আমাদের এলবোর সামনের এবং পেছনের মাসেলস, ফ্লেক্সার এবং এক্সটেন্সার মাসেলস, যেইগুলো দিয়ে খেলা হয়, তো সেই মাসেলগুলো স্ট্রেন হতে পারে। আচ্ছা, ভলিবলে দেখা যায় যে আমাদের লিফট করতে হয়, সেই জন্যে প্যাটেলা, যেটা আমাদের হাঁটুর সামনে থাকে, সেই প্যাটেলা টেন্ডানাইটিস হতে পারে, প্যাটেলার টেন্ডনটা র্যাপচার হতে পারে, লো ব্যাক পেন হতে পারে, লিগামেন্টের, হাঁটুর যে কোনো লিগামেন্টের ইনজুরি হতে পারে, মেনলি এসিএলের অ্যান্টেরিয়ার ক্রুসিয়েট লিগামেন্টের ইনজুরি হয়, আর তার সাথে হতে পারে জাম্পার্স নি। এবার দেখা যাক সুইমিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শোল্ডার জয়েন্ট রিলেটেড প্রবলেম হয়, তার সঙ্গে হিপ জয়েন্ট এবং ব্যাক রিলেটেড প্রবলেম হয়। শোল্ডার জয়েন্টে কী কী প্রবলেম হয়? শোল্ডার জয়েন্টে দেখা যায় ইনফ্লেমড হতে পারে শোল্ডারের যেটা সাইনোভিয়াল ফ্লুইড, মানে শোল্ডার জয়েন্টের মধ্যে একটা ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটা সাধারণত কম্প্রেসড হয়ে ইম্পিঞ্জমেন্ট সিনড্রোম হতে পারে। আচ্ছা, টিয়ার হতে পারে শোল্ডারের কার্টিলেজের, শোল্ডার জয়েন্টের কার্টিলেজের টিয়ার হতে পারে, তার সাথে নেক পেন হতে পারে, আর বাইসেপ টেন্ডনের টেন্ডানাইটিস হতে পারে। তো দেখা যাচ্ছে যে সুইমিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ প্রবলেম কিন্তু শোল্ডার রিলেটেড হতে হয়, তার সঙ্গে নেকের, এবং কখনো কখনো দেখা যায় হিপ এবং ব্যাকের হয়। তো যারা সুইমার্স তাদেরকে আমরা অ্যাডভাইস করি যে তারা যেমন আপার লিমের, মানে হাতের সমস্ত মাসেলের আইসোমেট্রিক এক্সারসাইজ করবে, তার সঙ্গে সঙ্গে নেক মাসেল এক্সারসাইজ এবং ব্যাক মাসেল স্ট্রেংথেনিং, এইগুলো হচ্ছে মাস্ট। কখনো কখনো মিসকনসেপশন এটা থেকে যায় যে সুইমারদের জন্যে, যারা লং টাইম সুইমিং করেন, মানে ধরুন ইংলিশ চ্যানেল পার হচ্ছে বা 6 ঘন্টা 5 ঘন্টা ধরে সুইমিং করছে, তাদের ক্ষেত্রে আমাদের কোর মাসেলের স্টেবিলিটি করতে হয়। কোর মাসেল মানে হচ্ছে কোমরের মাসেল, তার সঙ্গে থাই মাসেলের সমস্ত স্টেবিলিটি কিন্তু আমাদের করতে হয় বা স্ট্রেংথেনিং আমাদের করতে হয়। কিন্তু প্রাইমারিলি আমাদের সুইমিংয়ের ক্ষেত্রে এটা ভুললে চলবে না যে শোল্ডার জয়েন্ট এবং শোল্ডার রিলেটেড যেই মাসেলসগুলো থাকে তার কিন্তু স্ট্রেংথেনিং বেশিভাবে করতে হয়। ওয়েট লিফটিংয়ের ক্ষেত্রে নেক্সট হচ্ছে আমাদের ওয়েট লিফটিংও আজকাল ভারতবর্ষে খুব পপুলার হয়ে গেছে। তো ওয়েট লিফটিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে হাঁটুতে ইনজুরি হয়, পিঠে ব্যথা হয়, শোল্ডারে পেন হয়, খুব স্বাভাবিক ব্যাপার। এই সব এরিয়াগুলোই রিলেটেড এরিয়া যেখান দিয়ে ওয়েট লিফটিং করা হয়। আর নেক এবং স্পাইনে স্ট্রেস হয়, মানে গোটা নেকের সার্ভাইকাল স্পাইন থেকে শুরু করে থোরাসিক স্পাইন, মানে কাঁধ, পিঠ, কোমর, এই সমস্ত জায়গাগুলো কিন্তু প্রচণ্ডভাবে এফেক্টেড হয়। তো যারা ওয়েট লিফটিং করেন তাদের ক্ষেত্রে এই সমস্ত স্পাইন রিলেটেড মাসেলসের স্ট্রেংথেনিং করা, ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ করা এবং তার এন্ডিউরেন্স ট্রেনিং করা, এইগুলো করতে হয়। মার্শাল আর্টের ক্ষেত্রে দেখা যায় মুখের, নেকের এবং আপার এক্সট্রিমিটি আর স্কিন, এই সমস্ত এরিয়াগুলো হচ্ছে প্রন ফর এনি টাইপ অফ ইনজুরি। তো এইগুলোর স্ট্রেংথেনিং করা, স্কিনের প্রপার কেয়ার করা, ইন দ্য সেন্স ইকুইপমেন্ট ইউজ করা যেখানে স্কিনে অ্যাব্রেশন না হতে পারে বা স্কিনে ডাইরেক্ট কন্ট্যাক্ট না হতে পারে, সেই সব জিনিসগুলো দেখতে হবে। টেনিসে আপনারা প্রথমটা বুঝতে পারছেন, টেনিস এলবো হয়, যারা টেনিস খেলে তাদের টেনিস এলবো হয়। আবার রোটেটার কাফ টিয়ার হয়, রোটেটার কাফ শোল্ডার জয়েন্টে থাকে, তো সেই রোটেটার কাফ টিয়ার হতে পারে। এবং যে কোনো ধরনের স্পাইনাল ভার্টিব্রাতে স্ট্রেস ফ্র্যাকচার হতে পারে, প্যাটেলাতে টেন্ডেনাইটিস হতে পারে, নিয়ের সামনে যেই প্যাটেলা থাকে সেইখানে টেন্ডেনাইটিস হতে পারে, আর অ্যাঙ্কেল জয়েন্টে স্প্রেন হতে পারে, যেহেতু খুব কম টাইমের মধ্যে খুব ফ্রিকুয়েন্ট এবং ফাস্ট মুভমেন্ট করতে হয় সেই জন্যে। টেবিল টেনিসে দেখা যায় অ্যাঙ্কেল স্প্রেন হয়, নি ইঞ্জুরি হয়, টেনিস এলবো হয়, শোল্ডার পেন হয় এবং কাপ মাসেল স্ট্রেন হয়। এবার স্পোর্টস ইঞ্জুরির দুটো টাইপ আমরা ডেসক্রাইব করব।
তো স্পোর্টস ইনজুরিতে আমরা দুটো টাইপ, যেরমভাবে ইনজুরিটা হয় মানে অ্যাকিউট আর ক্রনিক, মানে সঙ্গে সঙ্গে হয়েছে বা এটা লং টার্ম ধরে চলছে, এই হিসেবে আমরা ডেসক্রাইব করি দুটোভাবে, অ্যাকিউট ইনজুরি, অ্যাকিউট স্পোর্টস ইনজুরি বা ক্রনিক স্পোর্টস ইনজুরি। আবার ওভার ইউজের জন্য যে ইনজুরি হয় তাকে আমরা বলি ওভার ইউজ ইনজুরি। এটা এক্সেসিভ প্রপার ওয়ার্ম আপ না করে এক্সেসিভ ট্রেনিং করবার জন্যে ওভার ইউজ ইনজুরি হতে পারে। এই ওভার ইউজ ইনজুরি যে কোনো জয়েন্টে হতে পারে বা মাসেলে, লিগামেন্টে এবং টেন্ডনে হতে পারে। সফট টিস্যু স্ট্রাকচার, আমরা সাধারণত সফট টিস্যু স্ট্রাকচার বলি মাসেলসকে, টেন্ডন, লিগামেন্ট এই সমস্তগুলোকে, হাড় বাদ দিয়ে বা বোন বাদ দিয়ে আদার অল দ্য থিংস আর দ্য সফট টিস্যু স্ট্রাকচার, সেখানে ইনজুরি হতে পারে। আর হার্ড টিস্যু স্ট্রাকচারের ইনজুরি সাধারণত জয়েন্ট, বোন, এখানে হতে পারে ডিসলোকেশন হতে পারে বা বোন ফ্র্যাকচার হতে পারে। এবার এতক্ষণ আমরা বিভিন্ন স্পোর্টসে কী কী ধরনের ইনজুরি হয় সেইটা আলোচনা করলাম। আমরা ফুটবলের কী কী ইনজুরি হয় সেটা আরেকবার আমরা একটু বাদে আলোচনা করব। তার আগে আমরা রিজন ওয়াইজ, যে কোন রিজনে হাতে আমাদের কী ধরনের ইনজুরি হয়, এলবোতে কী ধরনের ইনজুরি হয় সেগুলো আলোচনা করব। এবার আর গেম রিলেটেড নয়, এবার আমরা সরাসরি বডির জয়েন্ট রিলেটেড বা বডির কোন জায়গাতে কী কী ধরনের ইনজুরি হয় সেগুলো দেখে নেব। শোল্ডার কমপ্লেক্সে দেখতে পাচ্ছেন আপনারা রোটেটর কাফ ইনজুরি হয়, শোল্ডার ডিসলোকেশন হয়, ক্ল্যাভিকেল বা কলার বোন ফ্র্যাকচার হতে পারে, বাইসিপিটাল টেন্ডনাইটিস বা র্যাপচার হতে পারে, এলবোতে টেনিস এলবো, গলফার্স এলবো হতে পারে, রিস্টে যে কোনো ধরনের রিস্ট পেন বা কার্পেল টানেল সিনড্রোম হতে পারে, হাতে আমাদের ম্যালেট ইনজুরি বা বেসবল ফিঙ্গার হতে পারে, জার্সি থাম্ব হতে পারে। হিপ জয়েন্টে দেখা যায় কোয়াড্রিসেপস মাসেলের স্ট্রেন হয়, হিপ পেন হয়। এবার বলি, হিপ জয়েন্টের কোয়াড্রিসেপস স্ট্রেন কিন্তু ফুটবলের একটা খুব কমন ডিসঅর্ডার, মানে স্পোর্টস ইনজুরি। ফুটবলে দেখা যায় কোয়াড্রিসেপস মাসেলের প্রচণ্ডভাবে স্ট্রেন হয়। যারা মানে মিডফিল্ডার, যারা মানে বেশি ছোটাছুটি করেন, আমরা ব্যাক লাইনে বা গোলকিপারদের কথা বলছি না, যারা মাঝমাঠ থেকে একদম অপোনেন্টের পোস্ট অবধি বেশি ছোটাছুটি করেন, তাদের দেখা যায় কোয়াড্রিসেপস মাসেলের স্ট্রেন হয়। সেটা অনেক সময় ওভার ইউজের জন্যও সেই স্ট্রেনটা হয়। এবং দেখা যায় যে তাদের হ্যামস্ট্রিং মানে পায়ের থাইয়ের পেছন দিকের মাসেল যেটা, সেইখানের অতটা ব্যথা হয় না, কিন্তু থাইয়ের সামনের দিকে বা কোয়াড্রিসেপস মাসেলের প্রচণ্ডভাবে পেন বা ব্যথা হয়। নি জয়েন্টে আমরা এগুলো আগে দেখেই নিয়েছি যে জয়েন্ট ওয়াইজে নি জয়েন্টে জাম্পার্স নি, প্যাটেলা ফ্র্যাকচার, লিগামেন্ট ইনজুরি এবং বিভিন্ন রকম মেনিসকাল ইনজুরি এবং লিগামেন্ট ইনজুরির মধ্যে এসিএল, এমসিএল, পিসিএল, যেগুলো আমরা অল্প অল্প আগেও ডেসক্রাইব করেছি, সেই সমস্ত জিনিস হতে পারে। পায়ে আমাদের কাপ মাসেল স্ট্রেন হয়, হ্যামস্ট্রিং স্প্রেন হয়। কাপ মাসেল স্ট্রেন আবার ফুটবলের জন্য খুব কমন। যারা ফুটবলার তারা কাপ মাসেল স্ট্রেন খুব হয়, যারা ফুটবলে কিক করেন, মানে শর্ট কিক নয়, মানে শর্ট এরিয়ার মধ্যে পাস দেওয়া নয়, লং কিক যারা করেন তাদের মধ্যে কিন্তু কাপ মাসেলের স্ট্রেন হতে পারে। তো এই যে আগের স্লাইডে আমরা ডেসক্রাইব করলাম যে ফুটবলারদের মধ্যে কোয়াড্রিসেপস স্ট্রেন আর কাপ মাসেল স্ট্রেন, এইগুলো খুব কমন ব্যাপার। তো এইগুলোর জন্য কি করতে হবে? তো এইগুলোর জন্য সাধারণত কাপ মাসেল বা কোয়াড্রিসেপসের স্ট্রেনথেনিং এক্সারসাইজ, তাদের এন্ডিওরেন্স ট্রেনিং এবং পাওয়ার ট্রেনিং করতে হবে। তো একটা জিনিস খুব পরিষ্কার, ক্রিকেটারদের জন্য যেই মাসেলগুলোর এক্সারসাইজ লাগছে, সুইমারদের জন্য আমি যেমন বললাম শোল্ডার, আমাদের বুকের ছাতি মানে পেক্টোরালিস, পেছনে আমাদের ট্র্যাপিজিয়াস এবং এই ল্যাটিসিমাস, এই মাসেলগুলোর যেমন বেশি স্ট্রেনথেনিং বা এক্সারসাইজ লাগে, তেমনি আবার সুইমারদের সঙ্গে একটা ব্যাপার কমন হয়, গোলকিপারদেরও কিন্তু এই পেক্টোরালিস বা পেছন দিকের মাসেল, ট্র্যাপিজিয়াস, কাঁধের মাসেল, এইগুলোর বেশি ট্রেনিং করতে হয়। আবার যেই ফুটবলার যিনি মিডফিল্ডার, তার জন্য আবার কিন্তু কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং, গ্লুটস মানে যেখানে আমরা কোমর দিয়ে বসি, গ্লুটিয়াল মাসেলস, কাপ মাসেল এবং
পায়ের সামনের দিকে আমাদের সিন বোনের পাশে একটা মাসেল থাকে টিবিয়ালিস অ্যান্টেরিয়ার বলে, সেই মাসেলের প্রচুর এক্সারসাইজ করতে হয়, তবে সে খুব ভালোভাবে স্প্রিন্ট টানতে পারে এবং খুব ভালোভাবে শট মারতে পারে। সেই জন্যে মানে শুধু গেম রিলেটেড আলাদা ট্রেনিং নয়, আবার পজিশন রিলেটেড আলাদা আলাদা ট্রেনিং হতে পারে। মানে যে ক্রিকেটে যে ব্যাট করছে তার আলাদা ট্রেনিং হবে স্পেসিফিক, যে বল করছে তার আলাদা মাসেলের ট্রেনিং হবে, যে উইকেট কিপিং করছে তার আবার আলাদা মাসেলের ট্রেনিং হবে। ফুটে আমরা দেখতে পাই মার্চ ফ্র্যাকচার হয়। মার্চ ফ্র্যাকচার হচ্ছে ট্যালার বোন, মেটাটার্সেল, সেকেন্ড মেটাটার্সেল, আমাদের পায়ের একটা বোন থাকে মেটাটার্সেল, সেইখানে ফ্র্যাকচার হয়, জোনস ফ্র্যাকচার হতে পারে। আচ্ছা, এবার সব থেকে ইন্টারেস্টিং পার্ট, যে আমরা এতক্ষণ তো দেখলাম যে নানান টাইপের স্পোর্টস ইনজুরি, তাকে আমরা প্রিভেনশন করব কি করে? তো প্রিভেনশন করবার এই হচ্ছে 10টা টিপস। এই 10টা টিপসের মধ্যে যদি আমরা সমস্ত টিপসগুলো যদি প্রপারলি মেনটেন করতে পারি, তাহলে ইনজুরি দেখা গেছে 92 থেকে 95% কমে যায়। অনলি যেগুলো ডাইরেক্ট হেড অন কলিশনে বা হেড অন কন্ট্যাক্টে যেগুলো ইনজুরি ছাড়া আদার্স ইনজুরিগুলো, সেগুলো দেখা যায় অনেকটাই কমে গেছে। তো ফার্স্ট আসি ওয়ার্ম আপ। ওয়ার্ম আপ দুভাবে করা যায়, একটা যে জেনারেল ওয়ার্ম আপ যেখানে জগিং করে বা এক্সারসাইজ, জেনারেল এক্সারসাইজ করে করা যায়, আর একটা হচ্ছে স্পেসিফিক এক্সারসাইজ করে, যে যেই খেলার সঙ্গে জড়িত, হ্যাঁ, সে সেই খেলাটাকেই আস্তে আস্তে বা সেই মুভমেন্টটাকে, সেইটাকেই শ্যাডো প্র্যাকটিস করতে করতে ওয়ার্ম আপ ট্রেনিং সে করতে পারে। ওয়ার্ম আপে কী কী আমরা দেখতে পাই, কী কী বেনিফিট পাই? ব্লাড ফ্লো ইনক্রিজ করে মাসেলে। ওয়ার্ম আপে অক্সিজেন সাপ্লাই মাসেলে বেশি বাড়ে, যার জন্যে অক্সিহিমোগ্লোবিন বাড়ে। ভ্যাসকুলার রেজিস্ট্যান্স বলে, এবং তার সাথে কি হয়, রিডিউস মাসেল ভিসকোসিটি লিডিং টু স্মুথ মাসেল কন্ট্রাকশন। মানে যখন মাসেলের কন্ট্রাকশন দরকার হবে, মাসেলের মুভমেন্ট দরকার হবে, মাসেল থেকে পাওয়ার দরকার হবে, মাসেলকে খুব সুইফট কাজ করতে হবে, তখন কিন্তু মাসেল খুব তাড়াতাড়ি কাজ করতে পারে যদি আমাদের প্রায়ার স্ট্রেচিং করা থাকে। নার্ভ ইম্পালস প্রপার হয়, স্পিড অফ নার্ভ ইম্পালস বাড়ে, আর মেটাবলিজম বাড়ে। সেই জন্যে ওয়ার্ম আপের এই কয়েকটা আরও কিছু বেনিফিট আছে। ওয়ার্ম আপ করলে রেঞ্জ অফ মোশন, মানে জয়েন্টের মুভমেন্ট, যে কোনো জয়েন্টের মুভমেন্ট রেঞ্জটা বাড়ে, স্টিফনেস কাটে, এবং কার্ডিওভাস্কুলার রেসপন্সটা খুব বেটার হয়, এবং মাসেল স্ট্রেচিংয়ের জন্য সেন্সিটিভিটিটা, শরীরের সমস্ত অংশে সেন্সিটিভিটিটা বাড়ে। আর কি হয় ওয়ার্ম আপে আমরা দেখতে পাই যে আমরা একটা জিনিস বলি যে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে কতক্ষণ ওয়ার্ম আপ করা উচিত। ওয়ার্ম আপ করার কোনো লিমিট নেই, এরমভাবে কোনো প্রিফিক্স মেসার নেই যে যেখানে আপনি 10 মিনিট ওয়ার্ম আপ করবেন কি 15 মিনিট ওয়ার্ম আপ করবেন। তো এটা ডিপেন্ড করে যে আপনি কতটা ডেপথ গেমে যাচ্ছেন বা কতক্ষণের গেমে যাচ্ছেন, সেই অনুযায়ী আপনাকে রেজিম ঠিক করতে হবে, বা আপনার কোচ আপনাকে সেই অনুযায়ী রেজিম ঠিক করে দেবে। এবং দেখবেন যাতে মাইল্ড সোয়েটিং হয়, আর মোটামুটি আধ ঘন্টার মতো ওয়ার্ম আপ করলে একটা লম্বা গেমের জন্য বা বড় গেমের জন্য যথেষ্ট। এর সাথে স্ট্রেচিং, নেক্সট হচ্ছে স্ট্রেচিং। প্রপার স্ট্রেচিং করতে হবে, যেই মাসেলের ওপর কনসেন্ট্রেট করে, যেমন সুইমার শোল্ডার এরিয়ার মাসেলের জন্যে, মিডফিল্ডার যেমন থাই মাসেলের জন্যে, তাকে কোনো মাসেলের সে যদি স্ট্রেচিং নাও করে, একটা মিডফিল্ডারকে কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং, কাপ মাসেল এবং গ্লুটসের স্ট্রেচিং করতেই হবে। একটা সুইমারকে পেক্টোরালিসের, ট্র্যাপিজিয়াসের বা বাইসেপস, ডেল্টয়েডের স্ট্রেচিং করতেই হবে। তো স্ট্রেচিংটা এই জন্য খুব ভাইটাল। আচ্ছা, যে কোনো অ্যাক্টিভিটির আগে, যে কোনো স্পোর্টস অ্যাক্টিভিটির আগে এবং পরে স্ট্রেচিংটা কম্পালসারি। যখন স্পোর্টস অ্যাক্টিভিটিটা হয়ে যাবে
তখন স্ট্রেচিং করলে সেটাকে কুল ডাউন এক্সারসাইজ হিসেবে ট্রিট করা হবে। যেমন ওয়ার্ম আপ এক্সারসাইজ আমাদের দরকার হয়, তেমনি কুল ডাউন এক্সারসাইজও আমাদের দরকার হয়। তো যখন আফটার এক্সারসাইজ স্ট্রেচ করা হবে তখন সেটাকে কুল ডাউন রেজিম হিসেবে ট্রিট করা হবে। আর স্ট্রেচিং করার সময় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, খুব হুড়োহুড়ি করলে চলবে না, স্ট্রেচিং খুব স্লোলি করতে হবে, আস্তে আস্তে করতে হবে। স্ট্রেচিং মানে হচ্ছে যে মাসেলটা টেনশনটা বাড়ানো, স্ট্রেচিং মানে পেন বাড়ানো নয়। সে তো এটা যেন মাথায় থাকে, স্ট্রেচিং করতে গিয়ে যেন পেন না হয়। স্ট্রেচিং আমাদের ইনজুরি প্রিভেন্ট করে আর আমাদের মাসেলকে অ্যাক্টিভ করে। তো যে কোনো খেলবার আগে আমাদের স্ট্রেচিং এবং যে কোনো ট্রেনিং সেশনে যাওয়ার আগে, যেটা হাই ইন্টেন্সিটি স্পোর্টস বা হাই ইন্টেন্সিটি কন্ট্যাক্ট গেম, তার ক্ষেত্রে আমাদের কিন্তু আগে স্ট্রেচিং করা অবশ্য দরকার। স্ট্রেচিং অনেক রকমের হয়। স্ট্রেচিং স্ট্যাটিক স্ট্রেচিং হয়, ব্যালিস্টিক স্ট্রেচিং হয়, আবার পিএনএফ স্ট্রেচিং হয়, যেটা পিএনএফ স্ট্রেচিং বা প্রোপিওসেপটিভ নিউরোমাস্কুলার ফেসিলিটেশন স্ট্রেচিং, যেটা সাধারণত ফিজিওথেরাপিস্টরাই বেশি দেন বা আমরা বেশি দিয়ে থাকি। তো আপনাদের পার্টে যারা প্লেয়ার আছেন, যারা কোচ আছেন, তাদের পার্টে তারা স্ট্যাটিক স্ট্রেচিং বা ব্যালিস্টিক স্ট্রেচিং করতে পারেন। স্ট্যাটিক স্ট্রেচিং আমরা সবাই জানি যে যে কোনো একটা মাসেলকে ধরে তাকে তার অপোজিট ডাইরেকশানে ম্যাক্সিমাম ইলংগেটেড করলে সেটাকে স্ট্যাটিক স্ট্রেচিং বলা হয়। সাধারণত আমাদের 30 থেকে 60 সেকেন্ড আমাদের হোল্ড করতে হয়। আর এইটা করার মাঝে দেখতে হবে যেন অ্যাথলেট বা প্লেয়ার যেন কমফোর্টেবল থাকে, কোনো রকম ডিসকমফর্ট ফিল না করে। ব্যালিস্টিক স্ট্রেচিং ইজ বেসিক্যালি এ স্ট্রেচিং উইথ ডিফারেন্ট টাইপ অফ মুভমেন্টস, মানে যেখানে একটা জায়গাতে কোনো একটা স্ট্যাটিক জেনারেল পার্টিকুলার মাসেলের জন্য স্ট্রেচিং করা হচ্ছে না, যেখানে গ্রুপ অফ মাসেলের স্ট্রেচিং করা হচ্ছে, এবং অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট, যেখানে মানে অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট মাসেলের একসাথে স্ট্রেচিং করা হচ্ছে, সেইখানে ব্যালিস্টিক স্ট্রেচিং দেওয়া হয়। তো ব্যালিস্টিক স্ট্রেচিং সাধারণত খুব কমনলি ইউজ করা হয় না, কারণ ব্যালিস্টিক স্ট্রেচিং যদি প্রপারলি না করা যায়, অনেক সময় দেখা যায় যে ইনজুরি হচ্ছে ব্যালিস্টিক স্ট্রেচিং করবার জন্যে। তো ব্যালিস্টিক স্ট্রেচিংটা সেই জন্যে পপুলার নয়, কিন্তু ঠিকভাবে যদি ব্যালিস্টিক স্ট্রেচিং করা যায়, দেখা গেছে যে একটা স্ট্যাটিক স্ট্রেচিং করতে যদি 10 মিনিট টাইম লাগছে, ব্যালিস্টিক স্ট্রেচিং হয়তো সেই জায়গায় 1 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার পিএনএফ স্ট্রেচিং, যেটা সাধারণত ফিজিওথেরাপিস্টরা দিয়ে থাকে। পিএনএফ স্ট্রেচিংয়ে বিভিন্ন রকম পজিশানে গিয়ে ফিজিওথেরাপিস্টরা বা আমরা বিভিন্নভাবে মাসেলগুলোকে স্ট্রেচ করে থাকি। এটা গ্রুপ অফ মাসেলের ক্ষেত্রে হতে পারে, এটা পার্টিকুলার কোনো মুভমেন্টের ক্ষেত্রে হতে পারে, বা কোনো নার্ভ পাথওয়েকে রিজেনারেট করবার জন্য হতে পারে। এটা শুধু প্লেয়ারদের জন্য নয়, আমরা অনেক সময় পেশেন্টদের জন্যও এই পিএনএফ স্ট্রেচিং ইউজ করি। নেক্সট হচ্ছে টেপিং আর ব্রেসিং। নেক্সট হচ্ছে টেপিং আর ব্রেসিং। আমরা টেপিং কি ব্রেসিং কি, এই জিনিসটাকে টেপ বলা হয়। তো এটা আপনারা দেখেছেন অনেক সময় ক্রিকেট খেলার দৌলতে আমরা দেখি বোলাররা, কিংবা ফুটবল খেলার দৌড়াতে দেখি ফুটবলাররা থাই মাসেলে টেপ করে এরকমভাবে। তো এই টেপ করলে কি হয়, এই টেপ করলে এটা একটা আনডিজায়ার মোশন, যেই মোশনটার জন্যে ইনজুরি হচ্ছে, যেই মুভমেন্টটার জন্যে ইনজুরি হচ্ছে, সেইটাকে রেজিস্ট করা যায়। এবং এটা বিভিন্ন জায়গায় দেওয়া যেতে পারে, অ্যাঙ্কেলে দেওয়া যেতে পারে, শোল্ডারে দেওয়া যেতে পারে, যেখানে দরকার হয়। তো ডিজায়ার্ড মোশনটাকে আমরা রেস্ট্রিক্ট করবার জন্যই আমরা সাধারণত টেপ ইউজ করি। এবং টেপেরও বিভিন্ন রকম ভাগ আছে, রিজিড টেপ আছে, সফট টেপ আছে। তো বিভিন্ন রকমের টেপ আমরা ইউজ করে থাকি। আর
ব্রেসিং আমরা সাধারণত ইউজ করি, এইটাকে বলা হয় ব্রেস, মানে হচ্ছে সাপোর্ট প্রোভাইড করে, একটা মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করে। ব্রেসিং সাধারণত জয়েন্টেই ইউজ করা হয়। তো সেই জয়েন্টটাকে সাপোর্ট করবার জন্য, সেই জয়েন্টের যদি কোনো ইনার স্ট্রাকচার অ্যাফেক্টেড হয়ে থাকে বা ইনজিওর্ড হয়ে থাকে, সাধারণত সেই জায়গাটাকে অ্যাসিস্ট করবার জন্যে ব্রেস ইউজ করা হয়। এরপরে আমাদের নেক্সট হচ্ছে যে আমাদের প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেগুলো আমাদের বিভিন্ন গেমে ইউজ হয়, হেলমেট, ফেস শিল্ড বা নি প্যাড, সিন গার্ড, শোল্ডার প্যাড, এইগুলো আমাদের কিন্তু ইউজ করতে হবে, তাহলে কিন্তু ইনজুরি রেটটা কমবে। এবার কিছু কিছু ইকুইপমেন্ট অ্যাজ পার স্পোর্টস ডিফারেন্ট, যেমন প্যাড পড়তে হয় ব্যাটিং করবার জন্যে, প্যাড কিন্তু আমাদের ফিল্ডিং করবার জন্য পড়তে হয় না বা ফুটবল খেলবার জন্য পড়তে হয় না। আচ্ছা, সেই জন্যে স্পেসিফিক গেম অনুযায়ী স্পেসিফিক ইকুইপমেন্ট ইউজ করতে হবে। আর তার সঙ্গে দেখতে হবে যে কোনো একটা যদি বাচ্চা টেনিস খেলছে, তার র্যাকেটের সাইজটা নিশ্চয়ই বড় যে টেনিস খেলছে তার মতো হবে না, বা যে কোনো যদি চিলড্রেন বা বাচ্চা যদি ক্রিকেট খেলে, তার ব্যাটের সাইজ তার মতো হতে হবে। তো ইট শুড বি আ স্পেসিফিক ওয়ান অ্যাজ পার দ্য স্পোর্টস। তো যেরকম ডিফারেন্ট টাইপের স্পোর্টসে সে পার্টিসিপেট করবে এবং ডিফারেন্ট টাইপের তার বডি স্ট্রাকচার হবে, শরীরের স্ট্রাকচার হবে, সেই অনুযায়ী সে কিন্তু ইকুইপমেন্ট ইউজ করবে। কারণ একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আপনি যখনই কোনো ডিফেক্টিভ ইকুইপমেন্ট ইউজ করবেন, সেইটা কিন্তু আপনার ব্যথার কারণ হবে। কারণ আপনারা যারা এখানে ফুটবলার আছেন তারা জানেন, যখনই আপনারা বাজে জুতোতে খেলেছেন বা জুতো ছিঁড়ে গেছে তাও আপনারা খেলেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পায়ে ব্যথা হয়েছে। বা যারা ক্রিকেটার আছেন তারা জানেন যে এক পায়ে প্যাড পরে খেলা, যেটা আমাদের দেশে খুব চল আছে যে দুটো পায়ে পরলাম না, বা অনেক সময় হয়তো প্যাডের অভাবে দুটো পায়ে আমরা প্যাড পরছি না, সেক্ষেত্রে দেখা যায় একটা স্পেসিফিক টাইপের ইনজুরি হচ্ছে। এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেটা যেখানে ট্রেনিং হবে বা যেখানে খেলা হয়, অনেক সময় দেখা যায় যে কোনো গরম এরিয়াতে বা সমুদ্রের পাশের কোনো এরিয়াতে হয়তো খেলা আছে, আর প্লেয়ার আসছে ধরুন হয়তো সিকিম থেকে, কি প্লেয়ার আসছে কোনো হিমালয়ান এরিয়া থেকে। তো তাকে অ্যাক্লিমেটাইজ করানোর জন্যে বা তাকে সেই ওয়েদারে, সেই এনভায়রনমেন্টে অ্যাক্লিমেটাইজ করানোর জন্যে অ্যাটলিস্ট 21 দিন সেই এনভায়রনমেন্টে ট্রেনিং করাতে হয়। যদি কোনো বড় গেম থাকে, মিনিমাম 21 দিন ট্রেনিং দরকার। আবার যখন কোনো লো অল্টিটিউড থেকে, কোনো আমাদের মতো নর্মাল অল্টিটিউড থেকে কেউ যদি হাই অল্টিটিউডে খেলতে যায়, সেটা ফুটবল হোক বা ক্রিকেট হোক, মেনলি ফুটবল এবং বাস্কেটবল বা ক্রিকেটের এইসবের ক্ষেত্রে দেখা যায়, তাদেরকে কিন্তু 21 দিন থেকে 30 দিনের মতো ওইখানে ট্রেনিং করতে হবে, মানে সেই এনভায়রনমেন্টে ট্রেনিং করতে হবে। আদারওয়াইজ নয়তো কিন্তু হিট বা কোল্ডের জন্যে ইনজুরি হতে পারে, হিট ইনজুরি বা কোল্ড ইনজুরি হতে পারে। এবং দেখা গেছে যে এই এনভায়রনমেন্টাল চেঞ্জের জন্যে ফিফার গাইডলাইনেও এটা দেখা গেছে যে এনভায়রনমেন্টাল চেঞ্জের জন্যে প্রথম 2-3 দিন পারফরমেন্স খুব হাইক করে, খুব ডেভেলপ করে প্রথম দিকটায় 2-3 দিন। তারপর আস্তে আস্তে দেখা যায় তার যা পারফরমেন্স আছে, সেই অ্যাথলেটটা যা বা সেই ফুটবল প্লেয়ারের বা ক্রিকেট প্লেয়ারের যা পারফরমেন্স আছে, তার থেকে তার যা নর্মাল পারফরমেন্স তার থেকে অনেক ড্রপ করে যায়। সেই জন্যে মানে কোচ বা ম্যানেজমেন্ট এইটা ভাববেন না যে নতুন একটা এনভায়রনমেন্টে গেছেন, সেই এনভায়রনমেন্টে গিয়ে আপনার প্লেয়াররা খুব ভালো পারফরমেন্স করছে, তার মানে এটা ভাববেন না যে সেই পারফরমেন্সটা থাকবে। কারণ নতুন এনভায়রনমেন্টে নতুন ব্লাড সেল তৈরি হয়, সেই অনুযায়ী তখন প্লেয়ারদের ইন জেনারেল পারফরমেন্স কিন্তু বেটার হয়ে যায়, সেটা কিন্তু লাস্ট করে না। আর এই এনভায়রনমেন্টের সঙ্গে আরেকটা যেটা হচ্ছে প্রপার ক্লদিং, সেই অনুযায়ী আমাদের দেখতে হবে কে কী স্পোর্টসের সঙ্গে জড়িত, তার অনুযায়ী হিট এরিয়াতে যদি খেলে তার নর্মাল প্রপার ক্লদিং, যে কোল্ড এরিয়াতে খেললে তার
মানে তার বডি হিটটাকে প্রিজার্ভ করবার জন্য কী ক্লদিং দিলে বেটার হবে সেই সমস্তগুলো দেখতে হবে। এরপরে করাতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং, খুব স্পেসিফিক ট্রেনিং করাতে হবে। আপনি একজন রাইট ব্যাককে যেরকম ট্রেনিং করাবেন একজন লেফট ব্যাককে সেরকম ট্রেনিং করাবেন না। আপনি মিডফিল্ডারদেরকে যেই ট্রেনিং করাবেন গোলকিপারকে অবশ্যই সেই ট্রেনিং করাবেন না। তো আপনাকে স্পেসিফিক্যালি জানতে হবে যে আপনি সেই প্লেয়ারের কাছ থেকে কি আউটপুট চাইছেন, বা সেই প্লেয়ার আপনাকে কি ডেলিভার করতে পারে, বা তার কোন মাসেলগুলো প্রপার, বা কোন মাসেলগুলো খুব প্রমিনেন্ট যেগুলো কাজে লাগিয়ে আপনার গেম ইন টোটাল হয়তো বেটার হতে পারে। সেই অনুযায়ী স্পেসিফিক ট্রেনিং শিডিউল করতে হবে, কম্পিটিশান করাতে হবে। স্কিল, পাওয়ার, স্ট্রেংথ বা ফুড হ্যাবিট, টলারেন্স এই সবগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা, সেই জন্য আপনাকে ডিফারেন্ট ওয়েতে চক আউট করতে হবে। আজকে আমাদের খুব কম সময়ের মধ্যে অল্প পরিসরের মধ্যে আমাদের একটা গেম নিয়ে বলা সম্ভব হচ্ছে না, নয়তো আমাদের কাছে যদি পরবর্তীকালে সুযোগ থাকে শুধু ফুটবলের জন্য কী কী ট্রেনিং করানো দরকার, ফুটবলের ডিফারেন্ট পজিশনের জন্য কী কী ট্রেনিং করানো দরকার, ক্রিকেটের ডিফারেন্ট এরিয়ার জন্যে যখন সে ফিল্ডিং করছে, কি ব্যাটিং করছে, কি বোলিং করছে বা উইকেট কিপিং করছে, কী কী স্পেসিফিক ট্রেনিং করানো দরকার, সেগুলো আমরা পরে আলোচনা করতে পারি। একটা প্লেয়ার যখন রিকভারি ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, কোনো রকম তার ইনজুরি হয়েছে, যখন রিকভারি ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে অ্যালাউ করুন, একটু টাইম দিন। মানে তাকে খুব তাড়াতাড়ি ফিল্ডে আনবার চেষ্টা করবেন না, তার আগে দেখতে হবে তার প্রপার ট্রেনিং সেশনটা উইদাউট পেন নিতে পারছে কিনা, তবেই একমাত্র মানে প্রি গেম ট্রেনিং এবং মানে প্রি টুর্নামেন্ট ট্রেনিং বা পোস্ট টুর্নামেন্ট ট্রেনিং যেগুলো আপনাদের শিডিউল থাকে, ক্রিকেট হোক, ফুটবল হোক, বাস্কেটবল হোক বা সুইমিং হোক, সেই ট্রেনিং সেশনগুলো উইদাউট পেনসে নিতে পারছে কিনা তবেই তাকে ফিল্ডে নামাবেন। তো গিভ সাম টাইম টু দ্য প্লেয়ার্স টু গেট রিকভার প্রপারলি। আর একটা জিনিস যেটা প্রচণ্ড ভাইটাল হয়ে দাঁড়িয়েছে আজকালকার দিনে, যেটার জন্যে মানে স্পোর্টস পারফরমেন্স দারুণভাবে উন্নতও হতে পারে আবার কমেও যেতে পারে, সেটা হচ্ছে সাইকোলজি। প্লেয়ারদের সাইকোলজি অনুযায়ী তাদের রিস্ক নেওয়ার টেন্ডেন্সিটা ডিপেন্ড করে। তো আপনি কীরকমভাবে সাইকোলজিক্যাল বুস্ট করতে পারছেন বা কীভাবে সাইকোলজিক্যালি মোটিভেট করতে পারছেন, সেই অনুযায়ী তার রিস্ক নেওয়ার টেন্ডেন্সি এবং তার ইনজুরি প্রিভেনশনের টেন্ডেন্সি এই সমস্ত কিন্তু ডিপেন্ড করে। সেই জন্য আপনাদের পার্টিকুলার প্লেয়ার অনুযায়ী সাইকোলজিক্যাল কাউন্সিলিং করাতে পারলে তো খুব ভালো হয়। আমাদের দেশে তো এইসব করানো খুব ডিফিকাল্ট হয়, সবসময় হয়তো করানো হয়ে ওঠে না। তো সাইকোলজিক্যাল যদি কাউন্সিলিং করানো যায় খুব ভালো। আদারওয়াইজ কোচ বা ম্যানেজার যারা আছেন বা টিম ম্যানেজমেন্ট যারা আছেন, তারা ডিফারেন্ট প্লেয়ারদের সঙ্গে ডিফারেন্ট ট্রেনিং বা ডিফারেন্টভাবে সাইকোলজিক্যালি বুস্ট আপ করে তাকে মোটিভেট করতে হবে যাতে প্রপার আউটকাম পাওয়া যায়। এরপরের ফ্যাক্টর হচ্ছে নিউট্রিশন। আপনারা খুব ভালো করেই জানেন যে আমাদের নিউট্রিশনের সময় ডিউরিং দ্য গেম এক ধরনের ডায়েট চার্ট হয়, বিফোর গেম এক ধরনের ডায়েট চার্ট হয়, আফটার গেম এক ধরনের ডায়েট চার্ট হয়। সেই জন্যে আমরা প্রথমেই দেখিয়েছি আপনাদের যে আমাদের এই সমস্ত এই স্পোর্টস মেডিসিন টিমের মধ্যে একজন ডায়েটিশিয়ান থাকেন, যিনি আপনাদের প্লেয়ারদেরকে বলে দেবে কতটা গ্লাইকোজেন কাউন্ট থাকতে পারে, কতটা গ্লাইকোজেন তার দরকার থাকতে পারে, কতটা ফ্যাট কন্টেন্ট দরকার হতে পারে, বা সে যেই ধরনের খেলা খেলে তাতে কীরমভাবে মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ হতে পারে, যেমন ক্যালসিয়াম, ফসফরাস, এই সমস্ত জিনিস। এটা কিন্তু ডায়েটিশিয়ান খুব ক্লিয়ারলি চক আউট করে দেয় প্রত্যেকটা প্লেয়ারের জন্যে, তার ইনডেপথ সেশনের জন্যে বা ইনডেপথ ট্রেনিংয়ের জন্যে, বা সে কোন পজিশনে খেলে সেই অনুযায়ী প্রত্যেকের কিন্তু ডায়েট চার্ট আলাদা হবে। আবার সেটা ভাগ হবে প্রি এবং ডিউরিং দ্য গেম এবং ডিউরিং দ্য টুর্নামেন্ট এবং পোস্ট টুর্নামেন্ট। এবার এখানে আমরা একটা চার্ট বোঝার চেষ্টা করব, ইনজুরি কজ, কিভাবে ইনজুরিটা হয়। আমাদেরকে জাজ করতে হবে যে
প্লেয়ারদের সিচুয়েশন কী ছিল, মানে প্লেয়িং সিচুয়েশন কী ছিল যা থেকে ইনজুরিটা হয়েছে, এই চার্টটা আমরা ফলো করতে পারলে বা এই চার্টটা যদি আমরা কোচেরা বা যারা ফিজিওথেরাপিস্ট আছে তারা যদি এটাকে দেখেন বা খুব ভালো করে জাজ করেন, তাহলে কিন্তু ইনজুরি ডিটেকশানটা খুব তাড়াতাড়ি হয়। তো প্লেয়িং সিচুয়েশানটা মানে কী সিচুয়েশানে ইনজুরি হয়েছে, প্লেয়ারদের অপোনেন্ট প্লেয়ারদের বিহেভিয়ার বা বডি বিহেভিয়ার কী ছিল, তাদের গ্রস একটা বায়োমেকানিক্যাল ডেসক্রিপশান কী ছিল, মানে সে কিভাবে পড়লো বা কোন দিকে মাথা করে পড়লো, কোন দিকটাতে হাত দিয়ে পড়লো, এই সমস্ত একটা বায়োমেকানিক্যাল গ্রস একটা ডেসক্রিপশান বা ডিটেল যদি বায়োমেকানিক্যাল ডেসক্রিপশান দেওয়া যেতে পারে তাহলে তো খুবই ভালো। তো এইগুলো স্ক্রিন করলে আপনি একটা অ্যাথলেটকে দেখলেন যে তার এই ইনজুরি হয়েছে, এটা ইনজুরি মেকানিজমের মধ্যে গেল। এবার রিস্ক ফ্যাক্টরের মধ্যে কি থাকছে, তার এজ, জেন্ডার বা বডি কম্পোজিশন, সে তার ফ্যাট মাস থাকছে না, সে থিন না, তার বিএমআই কি থাকছে, তার হেলথ কীরকম, মানে হেলথ ওয়াইজ সে প্রপার কিনা, ফিজিক্যাল ফিটনেস তার আছে কি না। তো ফিজিক্যাল ফিটনেস দেখা যাবে তার মাসেল স্ট্রেংথ বা O2 ইনটেক ক্যাপাসিটি, O2 আপটেক ক্যাপাসিটি, রেঞ্জ অফ মোশন কেমন আছে। কারণ দেখা যাচ্ছে রেঞ্জ অফ মোশন প্রপার, মানে জয়েন্টের প্রত্যেকটা জয়েন্টের যদি রেঞ্জ খুব প্রপার থাকে, ফ্রিলি মুভেবল হয়, তাহলে কিন্তু ইনজুরির মানে ইন্টেন্সিটিটা কম হয়। তার প্রপার অ্যানাটমিতে সে চলছিল কিনা সেটা দেখা, বা তার স্কিল লেভেল, কোনো একটা স্কিল প্লেয়ারদের দেখতে পারি আমরা ফুটবলের ক্ষেত্রে খুব একটা স্কিল প্লেয়ারদের কিন্তু ইনজুরি খুব কম হয়, রাদার দ্যান যে আনস্কিল প্লেয়ার তাদের ইনজুরি কিন্তু বেশি হয়। এইগুলো তো গেল ইন্টারনাল ফ্যাক্টরস। আর রিস্ক ফ্যাক্টরের মধ্যে যেটা এক্সটার্নাল ফ্যাক্টরস, যেটা হচ্ছে হিউম্যান ফ্যাক্টরস, মানে হচ্ছে অপোজিশন বা রেফারি বা টিমমেটস কীরকমভাবে বিহেভ করছে, প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, আপনি এক্সটার্নালি প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ঠিকঠাক পরেছেন কিনা, স্কিন গার্ড বা সিন গার্ড বা হেলমেট ঠিকঠাক পরেছেন কিনা, বা স্পোর্টস ইকুইপমেন্ট আপনার প্রপার কিনা, আপনি প্রপার ব্যাটে খেলছেন কিনা। আপনারা সবাই জানেন যে সচিন টেন্ডুলকারের টেনিস এলবো হয়েছিল, তিনি অস্ট্রেলিয়াতে বোধহয় ট্রিটমেন্ট করাতে গেছিলেন, এবং তার মেন কারণ ছিল সচিন টেন্ডুলকার তার বডি হাইট এবং হাত এলবো জয়েন্টের অ্যাপ্রক্সিমেশনের থেকে বেশি ওজনের ব্যাট ইউজ করত, যেটা রিপিটেডলি ইউজ করার ফলে তার টেনিস এলবো হয়। তো সেখানে স্পোর্টস মেডিসিন সেন্টারে তাকে বায়োমেকানিক্যালি কারেকশান করা হয়, ব্যাটের ওয়েট ম্যাক্সিমাম কত রাখা যায় সচিনের মানে বডি কম্পোজিশন অনুযায়ী সেটা ঠিক করা হয়। তো সেই বায়োমেকানিক্যাল কারেকশানটাও খুব দরকার, যেটা আমাদের দেশে খুবই অভাব। তবে আমরা যারা ফিজিওথেরাপিস্ট আছি তারা এরকম বায়োমেকানিক্যাল কারেকশান করে দিতে পারি। গ্রসলি একটা কারেকশান হলে প্লেয়ারদের কিন্তু ইনজুরি লেভেলটা কম হয়। নেক্সট আর এক্সটার্নাল ফ্যাক্টর যেটা হতে পারে এনভায়রনমেন্ট, যেটা আমরা একটু আগেও ডিসকাস করেছি যে কী ওয়েদারে খেলা হচ্ছে বা কী ফ্লোরে খেলা হচ্ছে, সারফেসটা কীরকম। মানে আপনি ফুটবলারদের ধরুন সিনথেটিক স্ক্রিনে প্র্যাকটিস করিয়ে গেলেন, দিয়ে হয়তো দেখা যাচ্ছে টুর্নামেন্ট হচ্ছে যেখানে, সেখানে হয়তো সিনথেটিক স্ক্রিন নেই, বা আপনি হয়তো খুব মাটি বা পলি মাটিতে প্র্যাকটিস করিয়ে গেলেন এবং দেখা যাচ্ছে আপনি খেলতে যাচ্ছেন রাজস্থানে, যেখানে হয়তো বালি মাটি বা মাটি খুব হার্ড। তো এই ধরনের সারফেস ডিফারেন্সও মানে ইনজুরির ক্ষেত্রে এক্সটার্নাল ফ্যাক্টর হতে পারে। তো আমাদের ট্রিটমেন্ট লেআউটটা কী হবে? আমাদের এতগুলো তো আমরা প্রিভেনশন দেখলাম, এবার ট্রিটমেন্ট লেআউটের মধ্যে আমরা রাইস প্রথমে দিতে পারি, রেস্ট, আইস, এলিভেশন, এইগুলো আমরা দিতে পারি, কম্প্রেশন এবং এলিভেশন, রেস্ট, আইস, কম্প্রেশন আর এলিভেশন দিতে পারি। কোনো জায়গায় ফ্র্যাকচার থাকলে আর্লি ইমোবিলাইজ করতে পারি আমরা। যদি কোনো কার্ডিয়াক এমার্জেন্সি পেশেন্ট, কারোর হার্ট অ্যাটাক হচ্ছে, ফুটবল ফিল্ডে এরকম দেখতে পাওয়া যায়, তাদের গ্লিসারিল ট্রাইনাইট্রেট GTN দেওয়া যেতে পারে। আচ্ছা, এবং নানান ধরনের মেডিসিন দেওয়া যেতে পারে। হিট ইনজুরি হলে, কোল্ড ইনজুরি হলে সেই স্পেসিফিক ট্রিটমেন্ট আমাদের করতে হবে। আমরা ফিজিওথেরাপিতে বিভিন্ন ধরনের মেশিন ইউজ করি, ইলেকট্রোথেরাপি মেশিন ইউজ করি, যেগুলো লং টার্মে পেশেন্টদেরকে বা প্লেয়ারদেরকে সুস্থ করে তোলে।
এক্সট্রা কর্পোরাল শকওয়েভ থেরাপি, যেটাও ফিজিওথেরাপির মধ্যেই পড়ে, সেটাও আমরা ইউজ করতে পারি। এবং ডান দিকের আপনি এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, ম্যানুয়াল থেরাপি, এমইটি, আকুপাংচার বা ড্রাই নিডল, হ্যাঁ, বা এই সমস্ত জিনিসগুলো কিন্তু ফিজিওথেরাপির মধ্যেই আসে। তো খুব দরকার হলে কখনো সার্জারি করাতে হতে পারে বা অক্সিজেন থেরাপি করানো যেতে পারে যদি প্লেয়ারদের পারফরমেন্স ইনক্রিজ করানো যায়। তো এইটা হচ্ছে একটা মোটামুটি ট্রিটমেন্ট লেআউট। এর যে কোনো একটার মধ্যে আমাদের যে কোনো ধরনের স্পোর্টস ইনজুরি ট্রিটমেন্ট হতে পারে। স্পোর্টস এমার্জেন্সি, এবার ধরুন আমাদের লাস্ট টপিক, আমরা জাস্ট শেষের দিকে, আমাদের লাস্ট টপিক হচ্ছে স্পোর্টস এমার্জেন্সি। স্পোর্টস এমার্জেন্সি সাধারণত দু ধরনের হতে পারে, এক হচ্ছে ট্রমা থেকে, এবং আর একটা হচ্ছে নন ট্রমাটিক। ট্রমা থেকে আমাদের হেড ইঞ্জুরি হতে পারে, স্পাইনাল কর্ড ইঞ্জুরি হতে পারে, থোরাসিক ইঞ্জুরি হতে পারে। তো ডাইরেক্ট কন্ট্যাক্ট গেমে সাধারণত এই ধরনের ইঞ্জুরিগুলো বেশিরভাগ হয়ে থাকে। অ্যাবডোমিনাল ইঞ্জুরি হতে পারে, ফ্র্যাকচার হতে পারে, বা প্রচুরভাবে ব্লাড লস হতে পারে। নন ট্রমাটিকের ক্ষেত্রে দেখা যায় কার্ডিয়াক প্রবলেম, একটা কার্ডিয়াক অ্যারিথমিয়া বা কনজেনাইটাল অ্যাবনর্মালিটিস, হার্ট অ্যাটাক, এই সমস্ত দেখা যায়। তো কার্ডিয়াক যে কোনো ধরনের এমার্জেন্সির ক্ষেত্রে আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে তার কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে কিনা বা কোনো ধরনের কার্ডিয়াক প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি কার্ডিয়াক প্রবলেমটা একটু বাদে বলছি। হাইপারথার্মিয়া বা হাইপোথার্মিয়া মানে এই যে শরীর প্রচণ্ডভাবে গরম হয়ে যাওয়া বা প্রচণ্ডভাবে ঠান্ডা হয়ে যাওয়া, এই সবগুলো হচ্ছে কিনা। হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে কিনা। হাইপোন্যাট্রেমিয়া, যেটা মানে দেখা যায় যে আমাদের অনেক সময় সোডিয়াম কনসেন্ট্রেশন লস করে খুব গরমের মধ্যে খেলার জন্যে। এক্সেসিভ সোয়েটিং যখন হয়, ফুটবলারদের ক্ষেত্রে বেশি দেখা যায় যে সোডিয়াম কনসেন্ট্রেশনটা ডিফারেন্ট হয়ে যায়। সাধারণত 135 mg যদি থাকে, মোল যেটা বলে, তার থেকে যদি কম থাকে 135 মার্কারের থেকে, তখন আমাদের কিন্তু সোডিয়াম এক্সটার্নালি তাকে দিতে হতে পারে। সেটা হয়তো ফুড পাম্পে দিতে হতে পারে, বা সেটা হয়তো এক্সটার্নালি কোনো জুসের সঙ্গে দিতে হতে পারে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। রেসপিরেটরি কমপ্লিকেশনের ক্ষেত্রে, রেসপিরেটরি এমার্জেন্সির ক্ষেত্রে অ্যাস্তমা বা নিউমোথোরাক্স মানে হচ্ছে চেস্টে ডাইরেক্ট আঘাত আসা, বা কোনো রকম পালমোনারি এম্বোলিজম হচ্ছে কিনা সেইগুলো দেখতে হবে। অ্যালার্জিক অ্যানাফাইল্যাক্সিস অনেক সময় হয়, যে স্কিনে একটা ইনফেকশন হয় যেটা খুব ডেডলি হয়ে যায়, যেটা প্রচণ্ড ব্যথা এবং যেটা থেকে মানে খুব ফ্যাটালও হয়ে যেতে পারে, সেই দিকে দেখতে হবে। অনেক সময় অনেক প্লেয়ার বিভিন্ন রকম ড্রাগ নিয়ে থাকে, তো ড্রাগ ওভার ইউজ হলে সাধারণত তার কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে বা বিভিন্ন রকম কমপ্লিকেশন হতে পারে। আদার এমার্জেন্সির মধ্যে ফেন্ট হতে পারে, পশ্চারাল হাইপোটেনশন হতে পারে, মানে বিপি ফল করতে পারে বা বিপির তারতম্য হতে পারে, আর হাইপার ভেন্টিলেশন হতে পারে, হিস্টেরিয়া হতে পারে, এই সমস্ত জিনিসগুলো হতে পারে। আচ্ছা, এবার এক্ষেত্রে আমাদের প্লেয়ারদেরকে হয়তো ফার্স্ট এড করা যেতে পারে। প্রথমে আমরা যখন এইগুলো আইডেন্টিফাই করতে পারবো যে এই ধরনের কিছু হয়েছে প্লেয়ারদের সঙ্গে, তো আমরা যারা খেলার মাঠে ফিজিওথেরাপিস্ট বা কোচ থাকলে বা মানে ম্যানেজার থাকলে, তারা ফার্স্ট এড দিয়ে প্রথম পর্যায়ে ট্রিটমেন্টটাকে চালু করতে পারেন। তো ফার্স্ট এডের আমাদের 5টা পিস আমরা সাধারণত জানি, যে ফার্স্ট এড প্রিজার্ভ লাইফ, প্রোটেক্ট আনকনসাসনেস, প্রিভেন্ট ইঞ্জুরি অর ইলনেস বিকামিং ওয়ার্স, অ্যান্ড প্রমোট রিকভারি অ্যান্ড প্রকিওর মেডিকেল এড। তো আমরা মেডিকেল এড একদম লাস্টে ডাকবো।
আমাদের স্পোর্টস ইঞ্জুরির ক্ষেত্রে দেখতে হবে যে আমাদের প্রথমে ডায়াগনোসিস করতে হবে যে স্পোর্টস ইঞ্জুরিটা কোথা থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, তার ট্রিটমেন্টটা কী এবং কিভাবে এটা তার রুট কজটাকে দেখতে হবে, আর তার প্রিভেন্টিভ মেজার কী সেইগুলো দেখতে হবে। আমরা স্পোর্টস ইঞ্জুরি সাধারণত বিভিন্ন প্রায়োরিটি বেসিসে ভাগ করে নিতে পারি, যেগুলো ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি, থার্ড প্রায়োরিটি হিসেবে। আমরা এয়ারওয়ে বা কার্ডিয়াক এয়ারওয়ে অবস্ট্রাকশন বা কার্ডিয়াক অ্যারেস্ট হলে যেটাকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে ধরি, এবং আনকন্ট্রোল ব্লিডিং হলে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে ধরি, যেটা এমার্জেন্সি হিসেবে, প্রচণ্ড এমার্জেন্সি হিসেবে ট্রিট হয়, যেখানে পেশেন্ট মারা পর্যন্ত যেতে পারে। এবার আমাদের করণীয় কী? আমরা প্রথমে প্রিভেন্ট করবার চেষ্টা করব যে ফার্দার যাতে কোনো রকম ইনজুরি না হয়। সেকেন্ডলি আমরা রেস্ট দেবো, আইস ইউজ করব, কম্প্রেশন করব, এলিভেশন করব, এবং ডায়াগনোসিস করবার সাথে সাথে আমরা মেডিকেল হেল্পের জন্যে পাঠাবো প্লেয়ারকে। আচ্ছা, এবার যদি কখনো কোনো কনফিউশন থাকে যে হিট দেওয়া হবে না ঠান্ডা দেওয়া হবে, আপনি কিছুই দেবেন না। মানে যেখানে হিটের দরকার নেই সেখানে যদি হট বাথ দিয়ে দেওয়া হলো বা সোয়ানা দিয়ে দেওয়া হলো, সাধারণত দেখা যায় যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়, প্রচণ্ডভাবে হার্ট রেট বেড়ে যায়, এই সমস্ত হতে পারে। আচ্ছা, যে কোনো রকম ইনজুরিতে প্রথম 24 ঘন্টার যেন প্লেয়ার অ্যালকোহল কনজিউম না করে, অ্যাভয়েড করতে হবে যে সে যাতে না দৌড়ায়, এবং কোনো রকমের মাসাজ করা যাবে না। মাসাজ করলে সেই জায়গাটা কিন্তু আরও ক্ষতিগ্রস্ত হবে। এবার আমাদের দেখতে হবে কি কি আমাদের রেড ফ্ল্যাগ, মানে কি কি খুব হাই রিস্ক ইনজুরি, হেড ইনজুরি, ব্রিদিং প্রবলেম, নেক পেন, অ্যাবডোমিনাল পেন, ইউরিনের সঙ্গে যদি ব্লাড আসছে, বা যদি কোনো জায়গা মনে হচ্ছে ফ্র্যাকচার হয়েছে বা সাসপেক্টেড ফ্র্যাকচার হচ্ছে সেইগুলো, কোনো লিগামেন্ট ইনজুরি হচ্ছে, জয়েন্ট ডিসলোকেশন হয়ে গেছে, কোচ বুঝতে পারছে বা ফিজিওথেরাপিস্ট বুঝতে পারছেন যে জয়েন্টটা ডিসলোকেট হয়ে গেছে, কোনো রকম আই ইনজুরি হয়েছে, ডাইরেক্ট কন্ট্যাক্ট গেমে, বক্সিংয়ে আই ইনজুরি হয়েছে, বা ফুটবল বা ক্রিকেটে মারামারির জন্য আই ইনজুরি হয়েছে, সেগুলোও দেখতে হবে। প্রচণ্ড ধরনের ব্লিডিং হচ্ছে, প্রচণ্ড ইনজুরির সঙ্গে সিভিয়ার পেন হচ্ছে, বা কোনো রকম ডাউটফুল ইনজুরি হচ্ছে যেটা আপনি বুঝতে পারছেন না, এইগুলো কিন্তু রেড ফ্ল্যাগ হিসেবে ট্রিট করা হবে। ইনজুরির পর আপনি কখন ভাববেন যে পেশেন্ট বা আপনার প্লেয়ার মাঠে ফিরতে পারে? যখন সে ফুল পেন ফ্রি মুভমেন্ট করছে এবং স্ট্রেনদেনিং করতে পারছে, ফুল কোঅর্ডিনেশন করতে পারছে, প্রপার এন্ডিওরেন্সে ফিরে গেছে, তাকে কিন্তু আপনি আবার মাঠে বা আপনার খেলার মধ্যে ফেরত নিতে পারেন। আচ্ছা, এবার 2-3টে টিপস বলি যে কোথাও কাট হলে, ব্লিডিং হলে বা হলে সেখানে আপনি ডাইরেক্ট প্রেসার অ্যাপ্লাই করুন যাতে ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। সেই প্রেসারটা আপনি কাপড় দিয়ে করতে পারেন, নিজের হাতে করতে পারেন, যদি কাপড় না থাকে কোনো নিজের হাতে করতে পারেন। আচ্ছা, নাক থেকে রক্ত পড়লে ব্যাকওয়ার্ড টিল্ট করে দিন এবং নাকের মধ্যে ফার্ম কটন গুজে দিন। আচ্ছা, কোথাও যদি স্প্রেন হচ্ছে বা স্ট্রেন হচ্ছে, আপনি প্রথমে সেই জায়গাটাকে ইমোবিলাইজ করুন, আইস দিন, কম্প্রেস করুন এবং এলিভেট করে রাখুন। হিট ইনজুরি হলে কখনোই প্রথমে দেখতে হবে যে সে ডিজিনেসে গেছে কিনা, বা তার স্কিনটা হট হয়ে যাচ্ছে কিনা এবং ঘাম হচ্ছে না কিনা। যদি ঘাম হয় তার মানে তার হিট ইনজুরি হয়নি। যদি ঘাম হচ্ছে না কিন্তু বডি টেম্পারেচার প্রচণ্ডভাবে রাইজ করে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোল্ড ওয়াটার বাথ করাতে হবে এবং মুখে ঠান্ডা কোনো লিকুইড দিতে হবে বা জুস দিতে হবে, এই সমস্তগুলো কিন্তু করতে হবে। এবার যেটা আমরা হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে যেই জায়গাটা আমরা লেফট করেছিলাম, যেই জায়গাটা আমরা বলিনি, তো সেই জায়গাটা আমরা একটু আলোচনা করে নেব যে যখনই কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, পেশেন্ট যখনই আপনার প্লেয়ার যখন আপনার মনে হচ্ছে যে কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, সে কোনো রকমভাবে রেসপন্স করছে না, সেক্ষেত্রে দেখতে হবে যে আপনার এয়ারওয়েটা ক্লিয়ার আছে কিনা।
মানে সে নিঃশ্বাসটা নাক থেকে বা মুখ থেকে ঠিকমতো নিতে পারছে কিনা বা কোনো জায়গায় কোনো রকমভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা। তো সেই এয়ারওয়েটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে, তারপরে আপনাকে সিপিআর দিতে হবে। সিপিআর মানে হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। সেই ব্যাপারেও আলোচনা করব আমরা। 1 ঘন্টা টাইম বলেছিলাম, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। আপনাদের নিশ্চয়ই খারাপ লাগছে না? যদি খারাপ লাগে বলবেন, আমি তাড়াতাড়ি শেষ করবার চেষ্টা করছি। তো এইটা হচ্ছে ফার্স্ট এড কিটের মধ্যে কি কি থাকতে পারে সেইগুলোর একটা লিস্ট করা আছে। এই সমস্ত জিনিসগুলো ফার্স্ট এড কিটের মধ্যে ফিজিওথেরাপিস্টকে রাখতে হবে। ফিজিওথেরাপিস্ট যদি টিমের সঙ্গে না থাকে তো কোচকে বা ট্রেনারকে রাখতে হবে বা ম্যানেজারকে রাখতে হবে। এই সমস্ত জিনিসগুলো অবশ্যই দরকার ফার্স্ট এড কিটের মধ্যে। এইগুলোর প্রত্যেকটার ইউজ বলতে গেলে এখন অনেক টাইম লেগে যাবে। আচ্ছা, বেসিক লাইফ সাপোর্ট যখন কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, আপনি কি ডেঞ্জার হচ্ছে সেটা দেখুন। হেল্প চান ডাক্তারের কাছে বা অ্যাম্বুলেন্সের কাছে বা মেডিকেল অ্যাসিস্ট্যান্স চান। রেসপন্স চেক করুন যে সে আপনাকে রেসপন্স ব্যাক করছে কিনা, আপনার কথায় সাড়া দিচ্ছে কিনা, সে নাম বলতে পারছে কিনা, সে মুখে কথা বলতে পারছে কিনা, সে নিঃশ্বাস নিতে পারছে কিনা, তার এয়ারওয়েটা চেক করতে হবে, তার ব্রিদিংটা চেক করতে হবে, তার নিঃশ্বাস পড়ছে কিনা। যদি দেখছেন এইগুলো সবকটাই ওপরের গুলো সবকটাই প্রবলেম হতে শুরু করছে, তখন আপনি সিপিআর দিতে শুরু করুন, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, যেটা আমরা বুকের কাছে প্রেস করে দিই। আমরা পরের স্লাইডে সেখানে আসব। তাতেও যদি দেখছেন যে সে রেসপন্স করছে না, আপনি হয়তো বুঝতে পারছেন না যে কার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে কি হয়নি, সেক্ষেত্রে আপনি সিপিআর দিন। সিপিআর দেওয়ার সাথে সাথে ডিফিব্রিলেটর ইউজ করুন। ডিফিব্রিলেটর, পোর্টেবল ডিফিব্রিলেটর মেশিন পাওয়া যায়, যেটা সাধারণত কার্ডিয়াক মানে ইয়েতে প্লেস করে সেটাকে শক দিয়ে হার্টকে আবার পুনরায় চালনা করানোর জন্যে হয়। তো এই সমস্ত কিছু কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো হয়তো খুব কস্টলি নয়, কিন্তু এগুলো সাধারণত প্রত্যেকটা স্পোর্টস ফিল্ডে বা স্পোর্টস সংস্থাকে রাখা উচিত। তো আপনি কিভাবে দেখবেন যে কোনো রকম ডেঞ্জার হচ্ছে কি না? আপনি দেখতে পাবেন, মানে চেষ্টা করবেন যে কোনো রকমভাবে সে রেসপন্স যদি না করে বা পেশেন্ট যদি কোনো রকমভাবে, যদি অল্প বিস্তর ফ্র্যাকচার হলো সে রেসপন্স করছে, কথা বলছে, তার কনসাস লেভেল ঠিক আছে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু তার যদি কনসাস লেভেল যদি ব্রেক করে, তখন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি ডেঞ্জার জোনের দিকে যাচ্ছে প্লেয়ার, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি মেডিকেল অ্যাসিস্ট্যান্সের দরকার হয়। এবার আপনি তার চোখ খুলবেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করুন, তার চোখ খোলবার চেষ্টা করুন, তার হাত এবং পায়ের তলা রাব করুন, যাতে টেম্পারেচারটা, তার বডি টেম্পারেচারটা মেনটেন হয়। এবং আপনার দরকার হলে পুলিশ, ফায়ার, অ্যাম্বুলেন্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট এদেরকে ডাকতে হতে পারে। এবার যেটা হচ্ছে, আপনাদের এয়ারওয়ে এরিয়াটা আপনাকে দেখতে হবে। আপনি ঠিক আমাদের যেখানে ছবিতে দেখতে পাচ্ছেন এ এবং বি বলে লেখা আছে, আমাদের এই চোয়ালের হাড়ের তলাতে আপনি এখানে হাত দিলে এখানে ফিল করতে পারবেন কোনো রকম মুভমেন্ট বা একটা কন্ট্রাকশন হচ্ছে কি না। তাহলে আপনি বুঝতে পারবেন যে তার এয়ারওয়ে এরিয়াটা সেরমভাবে অ্যাফেক্টেড হয়নি, সে হয়তো ততটা আনকনসাস ওয়েতে যাচ্ছে না। যেটা আমরা সাধারণত জিসিএ স্কেল, গ্লাসগো কমা স্কেল হিসেবে মেজার করি, সেটা আমাদের ফিজিওথেরাপিস্টরা জানেন কীরমভাবে মেজার করতে হয়। জিসিএ স্কেল দিয়ে দেখা যে তার কনসাস লেভেলটা কতটা আছে, কতটা নেই। এবার এয়ারওয়েটাকে ওপেন করবার চেষ্টা করুন। যদি তার মুখের মধ্যে ব্লাড এসছে বা বমি এসছে বা অন্য ধরনের ফরেন মেটেরিয়াল এসছে, সেটা সাকশান মেশিন দিয়ে সাকশান করিয়ে দিতে পারেন। তাহলে একটা আপনাদের স্পোর্টস সেকশানে কী কী রাখতে হচ্ছে, একটা ডিফিব্রিলেটর রাখতে হচ্ছে, একটা সাকশান মেশিন রাখতে হচ্ছে। সাকশান মেশিনটা দিয়ে আপনার এয়ারওয়েটাকে ক্লিয়ার করবার, যে কোনো ধরনের অবস্ট্রাকশন যদি এয়ারওয়েতে থাকছে সেটা ক্লিয়ার করবার চেষ্টা করতে হবে। এবং
আপনাকে দেখতে হবে প্রত্যেক 10 সেকেন্ড অন্তর তার ব্রিদিং হচ্ছে কিনা, তার চেস্ট বা কেজ বা রিব কেজ নিঃশ্বাস নেওয়ার সময় যে বাড়ে কমে সেই জিনিসটা হচ্ছে কিনা প্রত্যেক 10 সেকেন্ড অন্তর অন্তর আপনাকে চেক করতে হবে। এবং আর একটা জিনিস যেটা চেক করতে হবে যে ব্রিদিংটা আপনার নোজ দিয়ে হচ্ছে না মুখ দিয়ে হচ্ছে। তো যদি দেখেন যে 10 সেকেন্ডের থেকে লেট হয়ে যাচ্ছে ব্রিদিং আসা, ওয়েদার ইট ইজ ফ্রম নোজ অর ইট ইজ ফ্রম মাউথ, যদি দেখছেন 10 সেকেন্ডের বেশি ডিলে হয়ে যাচ্ছে, ইউ স্টার্ট দ্য সিপিআর। সো কার্ডিওপালমোনারি রিসাসিটেশন মানে তখন প্রায়োরিটি বেসিসে চালু করতে হবে। আর এয়ারওয়ে ক্লিয়ার করবার জন্যে কম্বি টিউব পাওয়া যায়, যেটা সাধারণত সার্জারির ক্ষেত্রে লাগে বা এমার্জেন্সিতে ইউজ হয়, আপনারা অনেকে দেখে থাকবেন। একদম ডান দিকে দেখুন যে বেলুন মতো যেটা আছে সেইটা দিয়ে কম্প্রেস করে এয়ারওয়েটাকে খোলা হয়। এটা মুখে ঢোকানো অল্প একটু টেকনিকের দরকার থাকে, খুব মানে হাইফাই টেকনিকের দরকার থাকেন না। তো ফিজিওথেরাপিস্টরা এই জিনিসগুলো করতে পারেন, কোচেরাও হয়তো একটু শিখলে বা জানলে করতে পারবেন। তো এইটা দিয়ে যদি দেখছেন আপনি প্রথমে সাকশন মেশিন দিয়ে আপনার কোনো অবস্ট্রাকশন যদি থাকছে সেই অবস্ট্রাকশনটাকে ক্লিয়ার করতে হচ্ছে। তো সাকশন মেশিন দিয়ে যখন আপনার ব্লাড থাকছে কি ভমিট থাকছে বা অন্য রকম ফরেন মেটেরিয়াল থাকছে সেটা ক্লিয়ার করার পর আপনি এই কম্বি টিউবটা ইউজ করে একবার গোটা প্যাসেজটাকে ক্লিয়ার করে দিন। এবং তার সাথে সাথে এইগুলোর সাথে সাথে সিপিআর কার্ডিওপালমোনারি রিসাসিটেশন যেটা থাকছে সেইটা কিন্তু চলতে থাকবে। তো সিপিআর হচ্ছে এটা, এটা আপনারা নিশ্চয়ই জানেন। এটা আমি একবার ডেমনস্ট্রেশনও করেছিলাম রাধারানী স্টেডিয়ামে, কিভাবে সিপিআর দিতে হয়। এটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের ব্যাপার। সাধারণত আমরা 30টা কম্প্রেশন দিই, তারপরে দুটো ব্রিথের মাঝখানে 100টা কম্প্রেশন পার মিনিট দিই। তো জেনারেলি যখন পেশেন্টকে সিপিআর দেওয়া হয়, এইখানটা দেখছেন এটা হচ্ছে স্টারনাম, এই মাঝখানের যেই বোনটা এটাকে স্টারনাম বলা হয়। তো এইটাতে হাতটাকে সোজা রেখে তলার দিকে জাস্ট প্রেসার দেওয়া। যখন এমার্জেন্সি থাকে বা যখন আপনার প্লেয়ার কার্ডিয়াক অ্যারেস্টে যাচ্ছে তখন আপনি মিনিটে 100টা কম্প্রেশন দিচ্ছেন কিনা আপনার দেখবার দরকার নেই, আপনাকে এই কম্প্রেশনটা করে যেতে হবে এবং তার মাঝে মাঝে দেখতে হবে যে আপনার প্লেয়ার মাউথ ব্রিথ বা নোজ ব্রিথ করছে কিনা। আর এর সাথে সাথে আপনাকে পালসটাও মনিটর করতে হবে যে তাতে কিছু চেঞ্জ আসছে কিনা। এবং চেষ্টা করবেন সিপিআর যত ফাস্ট দেওয়া যায়। এবং অনেক সময় দেখা যায় যে যদি সিপিআর খুব ভিগোরাসলি দেওয়া হয় অনেক সময় রিব ফ্র্যাকচার পর্যন্ত হতে পারে। তো সেই পরিমাণ মানে প্রেসার দিতে হয় হার্ট মানে সিপিআর দেবার সময়। মানে আপনাকে এ কথা বলছি না যে আপনি সিপিআর দিতে দিতে রিব ফ্র্যাকচার করে দিন, মানে আমি বোঝাতে চাইছি যে ইন্টেন্সিটিটা অনেকটাই বেশি হয়। আপনি হালকা হালকা টিপলে হবে না, হালকা হালকা প্রেসার দিলে হবে না। তো এবার হচ্ছে অটোমেটিক এক্সটার্নাল ডিফিব্রিলেটর বা এইডি। আপনি দেখতে পাচ্ছেন যে ডিফিব্রিলেটর অনেক সময় ইউজ করা হয় আইসিইউতে বা এমার্জেন্সি ওয়ার্ডে। তো এরকম এক্সটার্নাল ডিফিব্রিলেটর কিনতে পাওয়া যায়, খুব হয়তো বেশি দামও নয়। যখন দেখছেন সিপিআরে কাজ হচ্ছে না, আপনার সিপিআর দিচ্ছেন তাও 10 সেকেন্ড বাদে বাদে আপনার প্লেয়ার রেসপন্স করছে না বা ব্রিথ প্যাটার্ন দিয়ে বা পালস পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এই এক্সটার্নাল ডিফিব্রিলেটর লাগান এবং এটাকে শক দিয়ে বা হার্টকে শক দিয়ে আবার ভাবে মানে নতুন করে আবার পাম্প করা বা এই তার জন্যে চেষ্টা করতে হবে যাতে হার্টটা আবার নতুনভাবে ফাংশনিং করতে চালু করে। ডিফিব্রিলেটর যখন ইউজ করবেন আপনাকে প্রত্যেকটা মুহূর্তে চেক করতে হবে যে তার লাইফ সাইন আসছে কিনা, তার ব্রিদিং স্টার্ট হচ্ছে কিনা, তার পালসটা ঠিকঠাক আসছে কিনা, না ফিবিলি থেকে যাচ্ছে, সেই সমস্তগুলো কিন্তু আপনাকে ডিফিব্রিলেটর ইউজ করবার সাথে সাথে দেখতে হবে। এবার আমরা ওখানে যেরকম একটু আগে দেখলাম যে
এয়ারওয়ে ম্যানেজমেন্ট করবার জন্য বা এয়ারওয়ে ক্লিয়ার করবার জন্য বিভিন্ন ধরনের টিউব পাওয়া যায়। এত কিছু হয়তো আপনাদের নাও লাগতে পারে, কিন্তু এয়ারওয়ে ক্লিয়ার করবার জন্য অনেক ধরনের টিউব পাওয়া যায় যেগুলো দিয়ে এয়ারওয়ে ক্লিয়ার করা হয়, এবং যাতে নিঃশ্বাস নেয় পেশেন্ট বা আপনার প্লেয়ার, সেই দিকটা আপনাদের প্রায়োরিটি দিয়ে দেখতে হবে। থ্যাংক ইউ। তো এত দূর অবধি প্রেজেন্টেশন হলো।